ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো সবাই আমার কথা ঠিকঠাক মতো ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? একটু কষ্ট করে চ্যাট বক্সে জানাও, হ্যাঁ? ওকে। হ্যাঁ, ইনশাআল্লাহ মাফরো এটা চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম রায়হান। এখনই শুরু হবে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ, অনেকদিন পরে। হ্যাঁ ভাইয়া, ঈদ মোবারক, ঈদ মোবারক। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। আহ চ্যাপ্টার কি অনেক কঠিন বলবো? চ্যাপ্টার নিয়ে কথা বলবো আজকে, হালকা পাতলা একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ এমন না, হালকা পাতলা দৌড় দিয়ে চলে আসতে হয়েছে তো তাই। আচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, ঈদ মোবারক সবাইকে। আহ ওকে। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পরে। হ্যাঁ, আচ্ছা। তো চলো আমরা একটু শুরু করি। এখানে হয়তো অনেকেই আমার ক্লাস করছিল, হয়তো আগের দিন আমরা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম, সেখানে ভাইয়া ক্লাসটা নিছিলাম। আর ম্যাক্সিমামই হয়তো আমার সাথে পরিচয় নাই। আমার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন রোজন। আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, বুয়েট থেকে। হ্যাঁ, তো ভাইয়া হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর কি বলতে পারো, এবং পাশাপাশি হচ্ছে কেমিস্ট্রি পড়াই অভ্যাসে। তো আজকে আমাদের আরেকটা পর্ব শুরু হচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ মুন্না ভাইয়া। আমাদের কেমিস্ট্রি আরেকটা পর্ব শুরু হচ্ছে, এবং এই পর্বে আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 এই দুটা চ্যাপ্টার পড়বো। তো ক্লাসটা শুরু করার আগে কয়েকটা ছোট্ট জিনিস বলি। আজকের ক্লাস তো ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাই না? ছোট্ট একটা অল্প একটা কিছুক্ষণের ক্লাস, 1 ঘন্টা 1 ঘন্টার একটা ক্লাস। তো সেটা বলার আগে আগে সহজভাবে কয়েকটা বিষয় একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে অধ্যায় 4 আর 5 কি কঠিন? না, কঠিন না। দ্বিতীয় পত্র যেমন অর্গানিক কেমিস্ট্রি বা আমরা যেটাকে বলি জৈব যৌগ, অনেক কোশ্চেন আসে। প্রথম পত্রে এই অধ্যায় 4 থেকে অনেকগুলো কোশ্চেন আসে। ইভেন 4টা সৃজনশীল আসছে, এরকমও নজির আছে আর কি। হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলতে পারো অধ্যায় 4। এখন কথা হচ্ছে, ভাই অধ্যায় 4 কি তাহলে খুব কঠিন, বা অধ্যায় 4-এ কি মানে অনেক ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, নাকি আমরা পারবো, কুলায় উঠতে পারবো? আমরা কি পারবো সবকিছু? পারবো ইনশাল্লাহ, এত প্রেশার নেওয়ার কিছু নেই। কঠিন সহজ আসলে ডিপেন্ড করে আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি সেটার উপর। আমরা চেষ্টা করব সবাই মিলেমিশে ভালো মতো প্রস্তুতি নেওয়ার। তো এই চ্যাপ্টারে কি কি টপিক আছে, আগে জাস্ট একটা হালকা পাতলা একটা ওভারভিউ দিই, মানে কি কি টাইপ আছে আর কি। যদি একটা ওভারভিউ দিই, ফার্স্টে যে টাইপটা থাকে সেটা হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার হার, এইসব নিয়ে একটু আলোচনা, যেটা আজকে আমরা পড়বো। সেকেন্ড যে টাইপটা থাকে সেটা হচ্ছে কেপিকেসি রিলেটেড আলোচনাগুলো আছে, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। থার্ড যে টাইপটা থাকে সেটা হচ্ছে পিএইচ, পিওএইচ এবং অম্ল ক্ষার রিলেটেড যত ধরনের টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং ফোর্থ যে টপিকটা আছে সেটা হচ্ছে বাফার দ্রবণ নিয়ে আলোচনা করব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিফথ যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের তাপ রসায়নের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো এই চ্যাপ্টারগুলো, মানে এই চ্যাপ্টারের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি অফ টপিক আছে, এবং তোমরা প্রত্যেকটা টপিকই ইন্ডিভিজুয়াল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। সো প্রেশার নেওয়ার কিছু নেই, তুমি যতটুকু পারবা সেটাই ভালো। হ্যাঁ, আচ্ছা। ভাইয়া কি বলছে? হ্যাঁ, ফুল সিলেবাস ইনশাল্লাহ আমরা পড়াবো, চেষ্টা করবো। কই জব করেন? আচ্ছা, ভাইয়া হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে আছি, একটা জায়গাতে আছি, এটা পরে আপাতত বলবো। আচ্ছা, আমাদের ফুল সিলেবাস, হ্যাঁ ইনশাল্লাহ ফুল সিলেবাসই পড়াবো। কতটা রিলেটেড না, থার্ড চ্যাপ্টারের টপিক ভাই আলাদা, ফোর্থ চ্যাপ্টারের টপিক ভাই আলাদা। থার্ড চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার রিলেশন আছে অবশ্যই, যেহেতু থার্ড চ্যাপ্টারে আমরা কি সংকরায়ন পড়ে আসছি না? তো প্রত্যেকটা যোগের মধ্যে তো সংকরায়ন বিদ্যমান, তাহলে টেকনিক্যালি এই পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবগুলোতেই সংকরায়ন আছে। তো মানে এভাবে রিলেট করলে অনেকভাবে রিলেট করা সম্ভব, আমরা যাবো আস্তে আস্তে, আমরা এগুলো আগাবো। হ্যাঁ, সো এত টেনশনের কোনো কারণ নাই, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ফুল সিলেবাসটাই কভার করতে যতটুকু আমাদের সম্ভব ইনশাআল্লাহ। কোনো টেনশনের কোনো কারণ নাই, সবাই জাস্ট ধৈর্য ধরে ভাইয়ের সাথে থাকতে হবে, এবং আস্তে আস্তে আমরা আগে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, সো দেরি না করে চলো শুরু করি। তো আমরা এই তো একাডেমিক প্রোগ্রামে আজকে C25 লেকচার অধ্যায় 4-এর মধ্যে রাসায়নিক পরিবর্তন। তো আজকে প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। আচ্ছা, এই ব্যাপারটা কেন আসছে? আহ এখন এই জিনিসটা যদি একটু চিন্তা করি যে এই ব্যাপারগুলো কিভাবে আসছে, আগের কালে ফোকাস করা হতো অনেক আগে আর কি, যখন নতুন নতুন রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া এগুলো আস্তে আস্তে শুরু হয়েছে, বা বিভিন্ন জিনিসপত্র বানানো শুরু হয়েছে, তখন না আসলে পরিবেশের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ে কেউ অতটা কনসার্ন ছিল না। বাট আস্তে আস্তে যখন দেখা গেল যে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা কেন করি? আমাদের নিজেদের ভালোর জন্য, আমাদের নিজেদের উপকারের জন্য। তো দিন শেষে দেখা গেল ওই সময়টায় যে আমাদের উপকারের চেয়ে বেশি অপকার হচ্ছে, মানে দীর্ঘস্থায়ী অপকার। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ধরো এখন একটা ছোট্ট ব্যাপারটা হলো আমি একটা রাসায়নিক বিক্রিয়া করলাম, এখন আমার উপকার হয়েছে, হ্যাঁ বিদ্যুৎ আসতেছে, ধরো আমি পারমাণবিক চুল্লি নিলাম, বিদ্যুৎ পাইতেছি। বাট ইন এনি কেস এটা যদি ফাটে, আশেপাশের মোটামুটি বিশাল একটা এলাকা নিয়ে ফাটবে। এখন যারা মরবে তারা তো ভাগ্যবান, যারা মরবে না তারা সারা জীবন এটার
মানে কষ্টটা বয়ে বেড়াবে। তো তখনই এই ভয়ঙ্কর জিনিসপত্রগুলো নিয়ে একটু কাজ করা শুরু হলো। আচ্ছা, কেমিস্ট্রিটাকে কি একটু অন্যভাবে নেওয়া যায় বা বিক্রিয়াগুলোকে কি একটু অন্যভাবে চিন্তা করা যায়? কেমন ভাবে? যে আচ্ছা ঠিক আছে, বিক্রিয়া বানালাম, আমার উৎপাদটা আমার দরকার। উৎপাদ কিন্তু আমি চাইলে অনেক পদ্ধতিতে আগাইতে পারি। তাহলে যেই পদ্ধতি নিলে উৎপাদটা সহজে পাবো, প্লাস খরচ কম হবে, প্লাস পরিবেশের ক্ষতি কম হবে, বা সবকিছু মিনিমাম হবে, এইভাবে যদি আগানো যায় তাহলে ব্যাপারটা কেমন হয়, তাই না? আচ্ছা, ঠিক তেমনি আমেরিকায় 1990 সালে একটা পলিউশন অ্যাক্ট আসছিল। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে পলিউশনকে কন্ট্রোল করার একটা অ্যাক্ট। হ্যাঁ, মানে আমরা পলিউশন মানে দূষণকে কন্ট্রোল করার জন্য একটা অ্যাক্ট আসছিল 1990 সালে। সেইটার উপর বেস করে সেটাকে ভিত্তি বানায় গ্রিন কেমিস্ট্রির ধারণাটা উদ্ভব হয়েছিল। সেই ধারণার পিছনে দুইজন মানুষ খুবই পরিশ্রম করেছেন। ওনারা একটা বই লিখেছিলেন 1998 সালে। ওই বইটাকে আসলে গ্রিন কেমিস্ট্রির বাইবেল টাইপের বলা হয় আর কি, বুঝছো? ওইটার নামই আসলে গ্রিন কেমিস্ট্রি। তো ওই গ্রিন কেমিস্ট্রি ওইখানে এবং এই দূষণ অ্যাক্টের মধ্যে গ্রিন কেমিস্ট্রি টোটাল 12টা নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন প্রশ্ন জাগে যে গ্রিন কেমিস্ট্রি নিয়ে কোন দুইজন কাজ করছেন? হ্যাঁ, একজন হচ্ছে জন সি ওয়ার্নার আর কি, আর একজন হচ্ছে পল অ্যানাস্টাস। ওনারা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি নিয়ে কাজ করছেন এবং 12টি নীতি দিয়েছেন। 12টি নীতি দিয়েছেন। এই নীতিগুলোর উপর ভিত্তি করে গ্রিন কেমিস্ট্রি কাজ করে। তাহলে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের আসল তোমাদের মতে বলো তো, গ্রিন কেমিস্ট্রি জিনিসটা আসলে কি? এক লাইনে বলো তো তোমরা, দেখি বলো, এক লাইনে একটু বলার চেষ্টা করো জিনিসটা কি। হ্যাঁ, এটা ঠিক বলছো। ওকে, পরিবেশ দূষণকে সর্বনিম্ন রেখে উৎপাদ পাওয়া, গুড। পরিবেশ বান্ধব, গুড। ভালো রাসায়নিক বিক্রিয়া, ওকে। লো গ্রিন হাউস গ্যাস ইমিশন, গুড। ক্ষতি মিনিমাম, লাভ ম্যাক্সিমাম, ভেরি গুড। পলিউশন ফ্রি কেমিস্ট্রি, পরিবেশ বাঁচাও, পরিবেশ বান্ধব কেমিস্ট্রি। আচ্ছা, মাশাআল্লাহ। তো মোটামুটি সবার থিওরি ঠিক আছে। তাহলে এই যে পরিবেশ নিয়ে যে কথা বলতেছি, তাহলে 12টা নীতি আগে পড়ি, তাহলে আমরা বুঝে যাবো যে ওভারঅল সামারি ব্যাপারটা কি আসতেছে। আসো, এই দেখো 12টা নীতি দেখতেছো, 12টা নীতি আছে। কি কি নীতি আছে চলো আমরা যদি একটু পড়তে থাকি। প্রথম যে কোনো একটা নীতি থেকে শুরু করি আমরা। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, এই একটা ব্যাপার থাকতেছে। হ্যাঁ, অ্যাটম ইকোনমি আবার জিনিসটা কি? অ্যাটম ইকোনমি হচ্ছে আমি যে কাঙ্ক্ষিত উৎপাদ চাই সেটা সর্বোচ্চ পরিমাণ উৎপন্ন করা। অ্যাটম ইকোনমি যত বেশি হবে, কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ হবে সবচেয়ে বেশি। ধরো আমি একটা বিক্রিয়ায়, মানে এটা নিয়ে আমরা পরে পড়বো, একটু পরে আলোচনা আছে আমাদের। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বলতে বোঝায় যে আমি যে জিনিসটাকে চাচ্ছি ওই জিনিসের পরিমাণ বেশি হওয়া। ওই জিনিসের পরিমাণ বেশি হওয়া মানে কি? বর্জ্য পদার্থ কম হবে। ব্যাপারটা কি সবাই বুঝি? চ্যাট বক্সে একটু লেখো তো। আমি যে জিনিসটা বেশি চাই ওইটা যদি বেশি উৎপন্ন হয়, তাহলে তার সাথে আনুষঙ্গিক যেসব বর্জ্য থাকবে সেটার পরিমাণ অবশ্যই কি হবে? কম হবে। এই ব্যাপারটাই হচ্ছে অ্যাটম ইকোনমি। হ্যাঁ, মানে আমার কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত করার ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো এটাই ব্যাপারটা, উৎপাদ না, কাঙ্ক্ষিত উৎপাদ। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, পাবো পাবো, কোনো সমস্যা নাই, সবাই পাবে সারণী। হ্যাঁ, টেনশন নাই। দেখো, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, এটা প্রথম কথা, যে কাঙ্ক্ষিত উৎপাদ বেশি পাইতে হবে। গেল। সেকেন্ডটা খুব ভালো মতো বুঝতেছো, পরিবেশ বান্ধব উৎপাদ। মানে আমরা যে কাঙ্ক্ষিত উৎপাদটা পাবো, সেই উৎপাদটা যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয়। বা ধরো আমার বিক্রিয়ার জন্য একটা এক্স উৎপাদ দরকার, এই উৎপাদটা পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু আমি যদি এক্স উৎপাদ না ব্যবহার করে এক্স এরই একটা সমান ওয়াই উৎপাদ আছে যেটা পরিবেশের জন্য তেমন একটা ক্ষতিকর না, বাট ওইটাকেও আমরা চাইলে কাজে লাগাইতে পারি, তখন আমরা ওয়াই উৎপাদ নিয়ে কাজ করব। মানে যত সম্ভব পরিবেশ বান্ধব উৎপাদ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তারপর কি ন্যূনতম শক্তি? ন্যূনতম শক্তি ব্যাপারটা আছে। আচ্ছা, তোমরা মাঝে মাঝে দেখছো না বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বিশাল বিশাল অনেক তাপমাত্রা লাগে, 3000, তারপরে 1000, 1200 এরকম তাপমাত্রা লাগে, অনেক শক্তি দেওয়া লাগে, হিট দেওয়া লাগে। তো বাহিরে থেকে এত শক্তি দেওয়া, এত হিট দেওয়া, এত তাপমাত্রা দিতে কিন্তু অনেক খরচ হয়, আশেপাশে অনেক শক্তির অপচয় হয়, অনেক ঝামেলা হয়। তো যেই বিক্রিয়া যত কম শক্তিতে হয়ে যাবে সেটা আমাদের জন্য ভালো না, এই জন্যই ন্যূনতম শক্তির ব্যাপারটা আসতেছে। তারপর দেখো কি লিখছে, বর্জ্য রোধকরণ। বর্জ্য রোধকরণ মানে কি? ওই যে প্রথমটার মতোই তো, যত বেশি কাঙ্ক্ষিত উৎপাদ পাবো তত কম বর্জ্য উৎপন্ন হবে। তো যত কম আমরা পারবো বর্জ্যটাকে রোধ করার চেষ্টা করব। ঠিক আছে? তারপর আসে কি দেখো, পরিবেশ বান্ধব সংশ্লেষণ পদ্ধতি। পরিবেশ বান্ধব সংশ্লেষণ পদ্ধতি মানে কি ভাই বলতো? মানে আমি যেভাবে প্রস্তুত প্রণালী, সোজা কথা, আমি যেভাবে প্রস্তুত প্রণালী ইউজ করব। একটা জিনিসের অনেক ধরনের প্রস্তুত প্রণালী আছে কিনা নাই বলো, চ্যাট বক্সে বলো। একটা জিনিসের মানে একই জিনিসের অনেক ধরনের প্রস্তুত প্রণালী কিন্তু থাকে, থাকে না?
থাকে। তো এখন আমরা কোন পদ্ধতিটা ইউজ করব, যে পদ্ধতিটা বেশি পরিবেশ বান্ধব, এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, গেল। তারপর দেখো নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার। স্বাভাবিক না ভাই, আমি যদি নবায়নযোগ্য কাঁচামাল বলতে কি বোঝায়, যেগুলা হচ্ছে মানে মোটামুটি অনেক পাইতে পারে, যেমন সূর্যের আলো যে একটা বিষয় আছে, পানিও মোটামুটি নবায়নযোগ্য। তো এগুলাকে যদি আমি যত বেশি ব্যবহার করতে পারবো, তত আমাদের খরচও কম হবে, তত যেই জিনিসটা পাবো সেটাও তত পরিবেশ বান্ধব হবে। ব্যাপারটা ওরকম না? এজন্যই আমরা নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করা জরুরি। আচ্ছা, তারপর কি লিখছে দেখো, সহজ পদ্ধতি অনুসরণ। সহজ পদ্ধতি অনুসরণ মানে কি, একটা বিক্রিয়া একবারে করা যায়, আবার ওই একই বিক্রিয়া আমরা চাইলে 10 বার ঘুরে এসে করতে পারি। তো আমরা চেষ্টা করব যত কম বা সহজে বিক্রিয়াটা পাওয়া যায় সেইভাবে করতে। কেন, বেশি স্টেপে যদি বিক্রিয়া করতে যাই তাহলে কি হবে, খরচ বাড়বে, বিক্রিয়ক বেশি লাগবে, ঝামেলা বেশি। তো কম খরচে যাতে উৎপাদটা পেয়ে যেতে পারি, এই জন্য আমাদের সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে। হ্যাঁ, বলতেছি, রাকিবুল একটু পরে বলতেছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জলবিদ্যুৎ কে বললাম, মুন্না, ভেরি গুড। তারপর দেখো প্রভাবকের প্রয়োগ। আচ্ছা, প্রভাবক নিয়ে আমাদের সামনে আলোচনা আছে, বাট একটা কি করে কিন্তু একটু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝাই। ধরো একটা বিক্রিয়া অর্জন মানে একটা বিক্রিয়ক আছে, বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, এই বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে তার তো একটা মিনিমাম শক্তি লাগবে, মিনিমাম শক্তি লাগবে না? ওই মিনিমাম শক্তির বাধাটাকেই বলা হয় সক্রিয় শক্তি। মানে সক্রিয় হইতে ওই পরিমাণ শক্তি লাগবে। যখন আমি প্রভাবক দিই তখন সক্রিয় শক্তির মানটা কমে যায়। তাহলে মান কমে গেলে কি হয়, বাধা কমে গেল না? তাহলে বেশি বেশি বিক্রি হবে। ব্যাপারটা বুঝছো? প্রভাবক ব্যবহার করলে অল্প খরচে বেশি উৎপাদ পাইতে পারি, এই ব্যাপারটা। আচ্ছা, তারপর দেখো প্রাকৃতিক রূপান্তর। প্রাকৃতিক রূপান্তর বলতে আসলে কি বুঝায়? প্রাকৃতিক রূপান্তর বলতে বোঝায়, ধরো সে ফর এক্সাম্পল এমন একটা উৎপাদ তৈরি হইলো যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, ওইটা আর ভাঙাও যাইতেছে না, বা ওটাকে যদি ভাঙতে হয়, ওটাকে ভাঙলে পরিবেশের জন্য উপকার হবে, কিন্তু ওটাকে ভাঙলে আবার বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে, আবার খরচ। তো আমরা চেষ্টা করব এমন ভাবেই বিক্রিয়াটাকে ডিজাইন করতে যে উৎপাদটা যাতে প্রাকৃতিক ভাবেই বিশ্লেষিত হয়ে যায়, প্রাকৃতিক ভাবেই যাতে ভেঙে যায়, বা উৎপাদগুলো গ্যাসীয় ট্যাসীয় এরকম টাইপের যাতে হয়, তাহলে কি আমাদের কষ্টটা কম হবে আর কি। হ্যাঁ, এটাই প্রাকৃতিক রূপান্তর। তারপর নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা মানে কি, আমরা রাসায়নিক বিক্রিয়া করতেছি, কেমিক্যাল তো ব্যবহার করতেই হবে, চেষ্টা করব যথাসম্ভব কম কেমিক্যাল ব্যবহার করতে বা কম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহার করতে, এইভাবে পরিকল্পনাটা করতে হবে, সিম্পল। তারপর থাকলো ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। এখন ওই যে অনেক ধরনের পদ্ধতি আছে, কিন্তু ধরো আমি এখন একটা ল্যাবের মধ্যে পরীক্ষা করতেছি, 2000 ডিগ্রি সেলসিয়াস লাগতেছে তাপমাত্রা। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে, আমি যদি প্রভাবক ব্যবহার করি সেক্ষেত্রে মাত্র 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তাহলে ঝুঁকি কোথায় বেশি? 2000-এ, কারণ ল্যাবও পুড়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু 200-তে তো ল্যাব করার সেই রকম সম্ভাবনা নাই। তো আমরা চেষ্টা করব দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করতে, ওরকম আর কি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। লাস্ট বাট নট দ্য লিস্ট, দুর্ঘটনা রোধ। আমরা এমন ভাবে কাজ করব যাতে দুর্ঘটনা সর্বনিম্ন হয়। হয় না, ওই যে মাঝে মাঝে তোমরা তো ইনশাল্লাহ এখন অনেক বড় হইছো, এখন কিন্তু ল্যাবে গেছো, বুঝছো? ল্যাবে গিয়ে একটা জিনিস কিন্তু তোমরা দেখবা, যে ওই যে পিপেটে করে যখন এসিড নিতে হয়, ক্ষার নিতে হয়, অনেকে আমরা যখন বুয়েটে নতুন নতুন ঢুকছি, আমাদেরও কেমিস্ট্রি ল্যাব ছিল। তো আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, যাদেরকে ম্যাডামরা বারবার বলতেছিল যে তোমরা কিন্তু টান দিবা না, তোমরা আস্তে আস্তে করে জিনিসটা উপরে উঠাবা, শ্বাস টেনে আস্তে আস্তে এসিডটাকে উপরে উঠাবা, তারপর বাকি কাজ করবা। কিছু কিছু বুদ্ধিজীবী অনেক জলদি টান দিয়ে ফেলছে, তো একটু এসিড মুখে চলে গেছে। ওটা অনেক লঘু অ্যাসিড ছিল, এজন্য মারাত্মক কোনো ক্ষতি হয় না, বাট মোটামুটি 1 থেকে 1.5 দিন কোনো স্বাদ পায়নি। তো এই যে এইরকম দুর্ঘটনা এড়ানোর জন্য কি করতে হবে, সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ইন্ডিয়া বলে না, সাবধান রাহে সতর্ক রাহে, এরকম আর কি ব্যাপারটা। তো তোমার কি করতে হবে, দুর্ঘটনা যাতে রোধ হয় এরকম ভাবে পদ্ধতিগুলো বাছাই করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার টোটাল 12টা পদ্ধতি। তাহলে এই 12টা পদ্ধতি থেকে তোমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করি, কি এই 12টা পদ্ধতি কিন্তু ঘুরে ফিরে একটা একটার সাথে রিলেটেড। তাহলে কি কি টপিক আছে এখানে? মূল টপিক 1 নাম্বার আমি বলি, সর্বনিম্ন বিক্রিয়ক ব্যবহার করব, তাই না? সর্বনিম্ন বিক্রিয়ক, তাহলে কি আমার খরচ কম হবে। তারপর সর্বোচ্চ উৎপাদ পাবো আমি, সর্বোচ্চ উৎপাদ পেতে হবে। তারপর পরিবেশের সর্বনিম্ন ক্ষতি, পরিবেশের সর্বনিম্ন ক্ষতি, সর্বোপরি সর্বনিম্ন ঝুঁকি। এই চারটাই কি মূল কথা না আসলে? বলো তো ভাইয়া। বলতেছি, সবই বলতেছি, একটু ধৈর্য ধরো। আগে বলো, এই চারটা কি মূল কথা না? ভাইয়াকে একটু চ্যাট বক্সে কুইকলি জানাই দাও।
গুড। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই, এই চারটাই তাহলে মূল কথা। এই চারটাকে ঘুরে ফিরে এরকম 12টা টপিকে কনভার্ট করা হয়েছে, আর কিছুই না। এখন প্রথম প্রশ্ন যে ভাইয়া এই 12টা নীতি কি মুখস্থ করা লাগবে? না, যাই না রাখো যে 12টা নীতি আছে। যেমন আমার যতদূর মনে পড়ে রাজশাহী ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন আসছিল, গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টি? আর ঢাকা বোর্ডে কোয়েশ্চেন আসছিল, গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টি? উত্তর কি হবে? 12টি নীতি। আর প্রশ্নে সিকিউতে রিটেনে প্রশ্নে আসে গ্রিন কেমিস্ট্রি নিজের ভাষায় লেখো, ওইরকম টাইপের ঘুরাই আসে আর কি। হ্যাঁ, বা একটা ম্যাথ টাইপের জিনিসপত্র আসে, ওগুলো দেখাবো, কিন্তু ঘুরাই আসে গ্রিন কেমিস্ট্রির তাৎপর্য কি, গ্রিন কেমিস্ট্রির পিছনে মানে ভূমিকা কি, বা পরিবেশের উপর গ্রিন কেমিস্ট্রির ভূমিকা কি, এরকম কথাবার্তা আর কি। তখন কি যে এগুলো ব্যাখ্যা করবা যে সর্বনিম্ন বিক্রিয়ক ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার পদ্ধতি, এবং যেখানে পরিবেশের সর্বনিম্ন ক্ষতি হবে এবং সর্বনিম্ন ঝুঁকি থাকবে ওভারঅল পরিবেশের, সেই ধরনের যে রসায়ন নিয়ে আমরা কাজ করি সেটাকে বলা হয় হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এজন্য সবুজ রসায়নকে সাস্টেইনেবল কেমিস্ট্রি বলা হয়, মানে টেকসই বিজ্ঞান বা টেকসই কেমিস্ট্রিও বলা হয় আর কি। হ্যাঁ, সাস্টেইনেবল কেমিস্ট্রি, সাস্টেইনেবল কেমিস্ট্রি বা টেকসই বিজ্ঞান। হ্যাঁ, টেকসই কেমিস্ট্রি বলা হয়, টেকসই রসায়ন। টেকসই মানে কি? স্বাভাবিক না, এই চারটা নীতি যে ফলো করবে সে তো টেকসই থাকবে, দীর্ঘদিন ধরে সে ঠিকঠাক মতো কাজ করতে পারবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি? বলো কাউসার, এখন বুঝছি? সবাই বুঝছি? একটু কুইকলি চ্যাট বক্সে একটা রেসপন্স করে দাও। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আর তোমাদের কাছে কিন্তু একটা অনুরোধ ভাইয়ার, সেটা হচ্ছে দেখো, আমরা লাইভ ক্লাস করার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের 1 ইঞ্চি পরিমাণও মিস না হয় পড়া। তো যখনই যেই টপিকে হালকা একটু কম বুঝবা, সাথে সাথে ভাইয়াকে চ্যাট বক্সে লিখবা। ভাইয়া যদি আরো অনেক দূর আগায়ও যায়, ভাইয়া আবার পিছিয়ে আসবে, আবার পুরোটা বুঝাবো, কোনো সমস্যা নেই। ক্লাসের পড়া চেষ্টা করবো ক্লাসেই শেষ করতে, ওকে? চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি আমাদের আলহামদুলিল্লাহ শেষ। তো চলো ভাই, এবার আমরা একটু সামনের দিকে যাব। প্যারালাল টেক্সট ভাইয়া খুব শীঘ্রই পাবা। আচ্ছা রাফি, যেহেতু টপিকটা উঠাইছো আমি একটু বলি। আমি প্যারালাল টেক্সট মানে আমরা তো প্যারালাল টেক্সট নিয়ে কাজ করতেছি। প্যারালাল টেক্সটের 4 নাম্বার অধ্যায়টা খুব শীঘ্রই, আর 10-15 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবা। কেন 10-15 দিন কথাটা বললাম? বিকজ এইবারে যে প্যারালাল টেক্সট আমরা বের করতেছি তোমাদের জন্য, এটা সবচেয়ে সবচেয়ে ফ্ল্যাগশিপ হেভি ওয়েট একটা হচ্ছে আর কি প্যারালাল টেক্সট। হ্যাঁ, তো আমি নিজেও এটা গতকাল বললাম। তো এটার জন্য একটু ওয়েট করো ভাইয়া, একটু ভালো জিনিস আসতে একটু সময় লাগে। হ্যাঁ, জাস্ট ভাইয়া তোমাদের কাছে অনুরোধ করবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, জাস্ট আর 10টা 15টা দিন 20টা দিন একটু সময় দাও, একটা ভালো জিনিস তোমাদের হাতে যাক। অনেকবার কাটাছেড়া করে এডিট করে সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে ওই বইটা পড়লে আমাদেরকেও দরকার হবে না। ঠিক আছে, জাস্ট এইভাবে তৈরি করে দিচ্ছি, জাস্ট একটু কয়েকটা দিন সময় দাও। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো হ্যাঁ, গ্রিন কেমিস্ট্রি ডেফিনেশনটা আবার বলা যাবে? অবশ্যই বলা যাবে। আচ্ছা, খুশবু এটা জিজ্ঞেস করছো, গ্রিন কেমিস্ট্রি ডেফিনেশন কি বলা যাবে কিনা? আচ্ছা তোমরাই বলো তো, গ্রিন কেমিস্ট্রি ডেফিনেশন কি আমি চারটাকে মিলাই দিতে পারবো না? যে এমন এক ধরনের রসায়ন যেখানে পরিবেশের ক্ষতি হবে সর্বনিম্ন, ঝুঁকি থাকবে সর্বনিম্ন, সর্বোচ্চ উৎপাদ পাবো সর্বনিম্ন বিক্রিয়ক দিয়ে, এই ধরনের রসায়নকে বলা হয়েছে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এই জন্য এটাকে বলা হয় টেকসই বা সাস্টেনেবল কেমিস্ট্রি। শেষ, বুঝে গেছি খুশবু? বলো। ইরা, এটা 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 পার্সোনাল ব্যাপার, বাট বললাম আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, না না সামি, এত তাড়াতাড়ি হবে না রে ভাইয়া। না না, ভয় পাওয়ার কিছু নাই। এই যে ভালো একটা কোয়েশ্চেন বলছো ওমর, যে প্যারালালিক্সে অনেক এমন ছোট ছোট জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে খুব প্যারা, মানে স্টুডেন্টরা দেখে ভয় পাইতে পারে। এটাই তো মজার বিষয়টা, যে তুমি যে এটা আইডেন্টিফাই করতেছো যে এই জিনিসটা সিলেবাসের একটু বাইরে থেকে দেওয়া হয়েছে যাতে এক্সট্রা ভাবে শিখতে পারো, এটা জাস্ট ফর বেনিফিট। না পারলে মানে যদি ভালো না লাগে বা কোনো সমস্যা নেই, বাট মেইন টপিক গুলো তো আছে শেষ, ওগুলো দেওয়া হয়েছে জাস্ট এক্সট্রা। যদি ধরো কারো হঠাৎ অনেক ইন্টারেস্ট হলো, আচ্ছা ভাই এটা করতে আসলো, ওই উত্তরটাও দেওয়া আছে, বুঝছো ব্যাপারটা? এইভাবে আর কি। হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ক্লাসের পড়া পড়লেই হবে, মোর দেন এনাফ। বইটা আরো ভালো, এটাই বলতেছি আর কি। ঠিক আছে, ক্লাসের পড়া পড়লেই হবে, বইটা আরো ভালো এই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। এক্সট্রা টপিক শুনো, এই যে মাফরা যেটা বললাম, এক্সট্রা টপিক পড়ার রিজন আমি আসলে পার্সোনালি দেখি না। এক্সট্রা টপিকটা হচ্ছে এক্সট্রা টাইম থাকলে এমনি পড়বা, এই আর কিছু না। ওকে, আচ্ছা, তো চলো ভাই একটু সামনের দিকে আগে। এই যে এইভাবে যে তোমরা মতামত গুলো শেয়ার করতেছো, ভাইয়ার সাথে সবকিছু শেয়ার করতেছো, এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যে কোনো সময় যে কোনো ক্রিটিসিজম হোক, ভালো কথা হোক, খারাপ কথা হোক, যেটাই হোক, ভাইয়ের সাথে শেয়ার করবা।
তাহলে কানেক্টেড ফিল হয় আসলে, নইলে দূর দূর লাগে আসলে। হ্যাঁ, এই আচ্ছা গুড। চলো আমরা একটু সামনের দিকে যাই। তাহলে গ্রিন কেমিস্ট্রি আমাদের শেষ, এবার আমরা ওই যে অ্যাটম ইকোনমি এগুলো নিয়ে পড়বো আর কি। হ্যাঁ, তো এই যে অ্যাটম ইকোনমি যেটা দেখতেছো, এটা তো আমরা একটু আগে ব্যাখ্যা করলাম, এখন একদম ভালো মতো ব্যাখ্যা করবো অ্যাটম ইকোনমি জিনিসটা কি। হ্যাঁ, এটা হচ্ছে শেলডন আর ট্রস্ট, এই দুইজন অ্যাটম ইকোনমি আর ই ফ্যাক্টর নিয়ে কথা বলছিলেন। অ্যাটম ইকোনমিটা কি, ই ফ্যাক্টর কি, আস্তে ধীরে বলবো। ফার্স্ট অফ অল অ্যাটম ইকোনমি, দেখো উপরে কি লেখা আছে, ম্যাক্সিমাম প্রোডাকশন মিনিমাম পলিউশন, ব্যাপারটা তো বুঝছো, সর্বোচ্চ উৎপাদ সর্বনিম্ন দূষণ। তার মানে অ্যাটম ইকোনমি অর্থটা কি, আমি পাশে পাশে লিখি তারপর বুঝাই। হ্যাঁ, দেখো ধরো এ আর বি বিক্রিয়া করে সি ডি ই উৎপন্ন করেছে। এখানে সিটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, সিটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে অ্যাটম ইকোনমি হবে এই যে পার্সেন্টেজ, এটা মনে রাখবা, অ্যাটম ইকোনমি সবসময় শতকরাতে প্রকাশ করা হয়, পার্সেন্টেজ আকারে বা শতকরাতে প্রকাশ করা হয়। এই যে ভালো একটা কোশ্চেন রিসার্চ জিজ্ঞেস করছো, শেলডন ফ্রম দ্য বিগ ব্যাং থিওরি, না এটা আমিও ফার্স্টে ভাবছিলাম উনি অনেক 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 আগের একজন মানুষ। হ্যাঁ, সো শেলডন ফ্রম বিগ ব্যাং থিওরি না উনি, বাট নামটা মিলে যাচ্ছে, ব্যাপারটা মজার আর কি। হ্যাঁ, আচ্ছা পাঠাচ্ছে ভাইয়া সারণী, একটু অপেক্ষা করতে হবে কয়টা দিন, পাঠাচ্ছে, সবই পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। দেখো অ্যাটম ইকোনমি ইকুয়াল টু হচ্ছে উপরে কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর এম অফ সি, নিচে হচ্ছে মোট উৎপাদের ভর, মোট উৎপাদের ভর এম অফ সি প্লাস এম অফ ডি প্লাস এম অফ ই, যেহেতু পার্সেন্টেজ তাহলে ইনটু 100, তাহলে পার্সেন্টেজে উত্তরটা চলে আসবে। ব্যাপারটাকে বুঝতে পারছি? অ্যাটম ইকোনমি তাহলে কি, অ্যাটম ইকোনমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা মোট উৎপাদের কত শতাংশ সেটা। তাহলে বুঝতেই পারতেছো আমার পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এই ব্যাপারটা যত বেশি হবে কাঙ্ক্ষিত উৎপাদ হবে তত বেশি, কাঙ্ক্ষিত উৎপাদ হবে তত বেশি, মানে বর্জ্য হবে তত কম। তার মানে জিনিসটা কি পরিবেশ বান্ধব হবে নাকি পরিবেশের জন্য ঝুঁকি হবে, বলো তো চ্যাট বক্সে কুইকলি। পরিবেশ বান্ধব হবে নাকি পরিবেশের জন্য ঝুঁকি হবে? হ্যাঁ হ্যাঁ, থার্ড চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার অমনে লিঙ্ক নাই রাফি, টেনশনের কোনো কারণ নাই, আর না বুঝলে তো ভাইয়া আসি। হ্যাঁ, ইভেন তোমাদের যদি থার্ড চ্যাপ্টারের প্রবলেম থাকে ভাইয়ারা বলবা, ভাইয়া পড়ার ফাঁকে ফাঁকে দিয়ে পড়াই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, পরিবেশ বান্ধব তাই তো, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আণবিক আণবিক ভর। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হবে তত বেশি পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বান্ধব, তো এই জিনিসটাকেই আসলে বলা হয় গ্রিনার, এই জিনিসটাকেই বলা হয় গ্রিনার। হ্যাঁ, ইংলিশে লেখে আর কি যেভাবে, which is more greener, কোনটি বেশি পরিবেশ বান্ধব, মানে কোনটি বেশি সবুজ না, আসলে গ্রিনার বলতে বোঝায় কোনটি বেশি পরিবেশ বান্ধব। তোমরা তো জানোই বিভিন্ন সাইন থাকে না, লাল মানে ক্ষতিকর, সবুজ মানে যে ভালো, যেমন ওই যে হিমালয় প্রোডাক্ট যেগুলো থাকে, হার্বাল প্রোডাক্ট, এগুলোতে সবুজ মার্কিং থাকে, তারপর বিভিন্ন অ্যাসিডিক প্রোডাক্টে লাল মার্কিং থাকে, ক্ষারীয় প্রোডাক্টে নীল মার্কিং থাকে, মিক্স কেমিক্যাল প্রোডাক্টে কালো মার্কিং থাকে, দেখছো না এরকম? ওকে, হ্যাঁ গুড, এই যে এগুলো এগুলি, ওকে হ্যাঁ 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 ইয়েস, তাহলে গ্রিনার অর্থ হচ্ছে পরিবেশ বান্ধব, ঠিক আছে? তাহলে অ্যাটম ইকোনমি যত বেশি জিনিসটা তত বেশি পরিবেশ বান্ধব। শেষ, এই টপিক আশা করি সবাই বুঝছি, বলো চ্যাট বক্সে সবাই বুঝছি নাকি? আরে প্র্যাকটিক্যাল করা অনেক কষ্ট রে ভাইয়া। ইংলিশ লিখে সিগনিফিকেন্ট না, মানে বইটাই কোশ্চেনটা আসলে এইভাবে, এই জন্য বলছি একটু পরে বুঝবা, এটা কোশ্চেন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ রিক্যাপ একটু পরে করতেছি, এই এখন করলেই রিক্যাপ বুঝবা না, একটু পরে রিক্যাপ করতেছি। দেখো এখন আবার একটা টপিক আসছে ই ফ্যাক্টর, এটাও কিন্তু যে শেলডনস ই ফ্যাক্টর, এটাকে আবার অনেক সময় বলা হয় শেলডনস ই ফ্যাক্টর, এটা আবার অ্যাটম ইকোনমির উল্টাটা আর কি। হ্যাঁ, যেমন একটু আগে যে উদাহরণটা দিছি এ প্লাস বি, আচ্ছা ই ফ্যাক্টর অর্থটা কি, ই মানে হচ্ছে এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, এটা দিয়ে কি বোঝায় দেখো, এ প্লাস বি থেকে সি প্লাস ডি প্লাস ই উৎপন্ন হয়েছে। এখন ই ফ্যাক্টর হবে, ই ফ্যাক্টর হবে আমার, যেটা বলছিলাম সিটা হলো কাঙ্ক্ষিত উৎপাদ, কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে টেকনিক্যালি এই বাকিরা কি ভাইয়া, বাকিরা বর্জ্য না,
মানে যেটা আমার কাঙ্ক্ষিত না, মানে এটাই বর্জ্য, সোজা কথা। তাহলে ই ফ্যাক্টরটা হচ্ছে বর্জ্য পদার্থের ভর, মানে উপজাত মানেই বর্জ্য, উপজাত উৎপাদ, প্রধান উৎপাদ ছাড়া বাকিরাই উপজাত। বর্জ্য পদার্থের ভর ডিভাইড বাই মোট উৎপাদের ভর। বলতো এটা যত বেশি হবে তত পরিবেশের জন্য ভালো না খারাপ? কুইকলি বলো। না, শুধু উৎপাদ, সবকিছুই উৎপাদের জন্য পড়বো আমরা, হ্যাঁ, এটা খারাপ, তাই না? তাহলে ই ফ্যাক্টর যত বেশি, জিনিসটার বর্জ্য পরিমাণ তত বেশি, মানে জিনিসটা কি হবে, পরিবেশের জন্য, পরিবেশ বান্ধব তত কম হবে, তাই না? পরিবেশ বান্ধব ব্যাপারটা কম হবে, মানে গ্রিনার কি বেশি হবে না কম হবে? অবশ্যই গ্রিনার ব্যাপারটা কম হবে, ঠিক আছে? তাহলে অ্যাটম ইকোনমি আর ই ফ্যাক্টরের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক বলো তো? ই ফ্যাক্টর আর অ্যাটম ইকোনমির মধ্যে একটা সম্পর্ক আছে, কেমন সম্পর্ক বলো? ভাবো, অনেকটা বিপরীত, তাই না? কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজে না, এটা পার্সেন্টেজে না। তো চলো ওদের মধ্যে একটা সম্পর্ক দেখি, আসো। ই ফ্যাক্টর এর মধ্যে সম্পর্ক, এদের মধ্যে একটা সম্পর্ক দেখি, চলো। সম্পর্কটা কিভাবে দেখবো, মনোযোগ দাও। বিক্রিয়াটা আবার লিখি, হ্যাঁ, বিক্রিয়াটা আবার লিখি। এ প্লাস বি, সি প্লাস ডি প্লাস, ডিটা পি এর মতো হয়ে গেছে, সি প্লাস ডি প্লাস ই, যেখানে ভাইয়া কি বলছিলাম, সিটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, কাঙ্ক্ষিত উৎপাদ, আর বাকিদেরকে, মানে কাঙ্ক্ষিত উৎপাদ না মানে বাকিরা উপজাত বা বর্জ্য, হ্যাঁ, উপজাত বা বর্জ্য। আচ্ছা, এই বলো তো অ্যাটম ইকোনমি আর ই ফ্যাক্টরের মধ্যে কোনটা পার্সেন্টেজে হয়? বলো কোনটা পার্সেন্টেজে হয়? অ্যাটম ইকোনমি, গুড। চলো অ্যাটম ইকোনমিটার পার্সেন্টেজটা লিখি, ইকুয়াল টু কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই মোট উৎপাদের ভর ইনটু 100, তাই তো? তাহলে আমি যদি এটাকে একটু এভাবে লিখি, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এটাকে যদি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করি, তাহলে এই জিনিসটা পাবো, এমসি, এমসি প্লাস এমডি প্লাস এমই, এটা পাবো, গেল। এবার ই ফ্যাক্টর যদি লিখি, ই ফ্যাক্টর কি, উপজাত বা বর্জ্যের ভর ডিভাইড বাই মোট উৎপাদের ভর, ঠিক আছে, মোট উৎপাদের ভর। এই দুটো আসলে যোগ করে দিই, চলো এই দুটো যোগ করি। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বাই 100 প্লাস ই ফ্যাক্টর ইকুয়াল টু এমসি বাই এমসি প্লাস এমডি প্লাস এমই প্লাস এমডি প্লাস এমই ডিভাইড বাই এমসি প্লাস এমডি প্লাস এমই। তাহলে দেখো দুটাকে যোগ করলে কি আসতেছে ভাইয়া, এমসি প্লাস এমডি প্লাস এমই, এমসি প্লাস এমডি প্লাস এমই, ঠিক আছে? সো এটা এটা কাটা থাকতেছে 1। তাই আমরা কি বুঝলাম, অ্যাটম ইকোনমিকে যদি আমরা পার্সেন্টেজে না নেই এবং ই ফ্যাক্টর, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 1। তার মানে স্বাভাবিক ব্যাপার, অ্যাটম ইকোনমি বেড়ে যাওয়া মানে ই ফ্যাক্টর কমে যাওয়া, কারণ কি দুইটার যোগফল তো একই হবে। এটা বেড়ে যাওয়া মানে এটা কমে যাওয়া, আবার এটা বেড়ে যাওয়া মানে এটা কমে যাওয়া। সিম্পল। সবাইকে ক্লিয়ার? বলো চ্যাট বক্সে বুঝেছি কিনা। ইজি না, একদম সহজ। অবশ্যই ইনশাল্লাহ মাহফুজ চেষ্টা করবো, হ্যাঁ। না, সিটা কিভাবে কাঙ্ক্ষিত উৎপাদ, আমি ধরেই নিছি কাঙ্ক্ষিত উৎপাদ, প্রশ্নে কিভাবে থাকবে সেটাও দেখাবো, হ্যাঁ, একটু অপেক্ষা করো। আচ্ছা, তাহলে এটা দেখতে পারছো? আচ্ছা, সবাই তাহলে আলহামদুলিল্লাহ এই জিনিসটা বুঝছি, তাই না? তাহলে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমিকে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ আর থাকে না, ই ফ্যাক্টর এই দুটাকে যোগ করলে 1 পাবো, তাই তো? তাহলে এটা একটু শর্টকাটে এখানে লিখে রাখি, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি ডিভাইড বাই 100 প্লাস ই ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1। এটা বাড়লে এটা কমে, এটা বাড়লে এটা কমে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ, দুইটার যোগফল সবসময় কত হবে? 1। তাহলে এটা আমরা মোটামুটি ভালো মতো বুঝছি, ওকে।
এবার চলো মোহনা যাচ্ছি, দেখো তাহলে দেখো আমরা মোটামুটি ই ফ্যাক্টর নিয়ে পড়লাম, আমরা মোটামুটি অ্যাটম ইকোনমি নিয়ে পড়লাম, এবং আমরা এই দুইজনের একসাথে কি হয় সেটাও পড়লাম। তো চলো একটা ম্যাথ প্র্যাকটিস করি, দেখি ম্যাথটা আমরা সবাই পারি কিনা। হ্যাঁ করাবো করাবো, আরে প্রথম দিন যদি ভয়ঙ্কর জিনিসপত্র দেখাই ফেলি তাহলে কেমন হবে, তাই না? হ্যাঁ আচ্ছা চলো আসো এটা একটু দেখি। কি বলছে, টাইটানিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়। তোমরাই বলো তো এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, প্রশ্ন দেখে বলো। এটা কিন্তু বুয়েটের কোশ্চেন, 17-18 সালের কোশ্চেন, এটা বুয়েটের কোশ্চেন 17-18 সালে। হ্যাঁ এটা বুয়েটের কোশ্চেন, সম্ভবত 17-18 সালের। বলো কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা এটার? এই যে রাকিবুল বুঝতে পারছো, গুড, টাইটানিয়াম, তাই না? ভেরি গুড, সবাই বুঝছি। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদটা হচ্ছে টাইটানিয়াম। তাহলে চলো কি বলছে, কোন পদ্ধতিটি গ্রিনার, কোনটা গ্রিনার? এখন দুই ভাবে বের করা যায়, আমরা চাইলে অ্যাটম ইকোনমি দিয়ে বের করতে পারি, আমরা চাইলে ই ফ্যাক্টর। এখানে অ্যাটম ইকোনমি দিয়ে বের করি চলো। তাহলে সুতরাং পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি 1 নাম্বার পদ্ধতির জন্য যদি আমরা পড়ি, 1 নাম্বার পদ্ধতি, যে 1 নাম্বার পদ্ধতির জন্য যদি পড়ি কি হবে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড বাই মোট উৎপাদের ভর, টাইটানিয়াম প্লাস 2 ইনটু কার ভর, ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর। তাহলে হিসাবটা করো ভাইয়া, বলো সবাই। টাইটানিয়ামের ভর দেওয়া আছে 47.867, 47.867 প্লাস 2 ইনটু ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন 16, হ্যাঁ এটা ইনটু 100, ইনটু 100 কত আসে ভাইয়াকে বলেন সবাই, কত আসে ভাইয়াকে একটু বলেন। হ্যাঁ হ্যাঁ দুইটা দিয়েই করাবো, টেনশনের কোনো কারণ নাই, বলো কত আসে অ্যান্সার। হ্যাঁ 37.44, হ্যাঁ 43 বা 44 এরকমই আসবে, 37.44%, এরকমই আসবে। ঠিক আছে, এটা গেল পদ্ধতি 1। এবার আসো পদ্ধতি 2 পড়বো। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি পদ্ধতি 2 এর জন্য ইকুয়াল টু, ভর হবে কার, টাইটানিয়ামের উপরে, আর নিচে হবে টাইটানিয়াম প্লাস ভর হবে অক্সিজেনের। তাহলে কত দেখো, 47.867 ডিভাইড বাই 47.867 প্লাস অক্সিজেনের ভর হলো 32 ইন্টু 100, ইন্টু 100%। এটা কত আসে ভাইয়েরা বলেন তো একটু চ্যাট বক্সে। ওকে একটু ভাইয়েরা বলেন এটার অ্যান্সার আসে কত। সবাই ট্রাই করেন, এটার অ্যান্সার আসে কত বলেন। 59.93, ভেরি গুড, 59.93%। ওকে, প্রশ্নে ছিল কি ভাইয়া, কোন পদ্ধতিটি গ্রিনার, মানে কোনটা বেশি পরিবেশ বান্ধব? আমরা কি জানি, অ্যাটম ইকোনমি যত বেশি তত বেশি গ্রিনার, সুতরাং 2 নং পদ্ধতিটি অধিক গ্রিনার। শেষ, 2 নং পদ্ধতিটি কি অধিক গ্রিনার। বলেন এই পদ্ধতি সবাই বুঝছি, চ্যাট বক্সে লেখেন কুইকলি। হ্যাঁ গুড রাফি, সবাই কি বুঝতে পেরেছি এটা? আরেকটু, হ্যাঁ আরেকটু দেখেন, কোনো সমস্যা নাই। ওকে মাহিমা কি বুঝতে পারছো ভাইয়া, বলো। ওকে, সবাই কিন্তু ভাইয়ার সাথে সাথে ক্লাসেই থাকা অবস্থায় ক্যালকুলেট করে ফেলবা, তাহলে আর বাসায় পড়ার ঝক্কি থাকবে না। হ্যাঁ অনেক আগে থাকবো ইনশাল্লাহ মাহফুজ, হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই। 2 কেন আনসার, ওই যে দেখো ভাইয়া 1 নাম্বার পদ্ধতিতে আমার অ্যাটম ইকোনমি আসে 37, 2 নম্বরে আছে 59, তাহলে অ্যাটম ইকোনমি যেখানে বেশি সেখানে কাঙ্ক্ষিত উৎপাদ বেশি পাওয়া যায়, মানে বর্জ্য কম, সেটা পরিবেশের জন্য পরিবেশ বান্ধব বেশি। এই যে বলছো তো কোন পদ্ধতি গ্রিনার, কোনটা বেশি পরিবেশ বান্ধব, তাহলে 2 নম্বর পদ্ধতিটি বেশি পরিবেশ বান্ধব। ওকে হ্যাঁ 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 দাঁড়াও, মুন্না 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 বুঝছো। ওকে এক বলতে কি বুঝায়, কিসের এক ভাইয়া? অ্যাটমিক মাস যেগুলা তোমাদের কমন না সেগুলো দেওয়া থাকবে। হ্যাঁ 2 পদ্ধতিতে এম কিভাবে, হ্যাঁ বুঝি নাই, এম কিভাবে, এই যে দেখো অক্সিজেনের ভর, এটার ভর, এগুলো তো তোমার জানা কথা, ম্যাগনেসিয়াম হলো 24, অক্সিজেন 16, আর টাইটানিয়ামটা দেওয়া আছে পরীক্ষায়, হ্যাঁ প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ আচ্ছা, অনেকে বলতেছো ভাইয়া ই ফ্যাক্টর দিয়ে করান, আনসার বললা কি ই ফ্যাক্টর দিয়ে করান,
এই যে আছে তো, রাখছি তোমাদের জন্যই রাখছি, দেখছো? এমন না আমি রাখবো না, অবশ্যই রাখছি। ঠিক আছে, কাঙ্ক্ষিত উৎপাদ চেনার কোনো ট্রিক্স আছে? ট্রিক্স থাকা লাগবে কেন, কোশ্চেনে বলে দিবে। এই যে কোশ্চেনে বলে দিবে, ট্রিক্স নাই কোনো, কোশ্চেনই বলে দিবে। ঠিক আছে, কোশ্চেন আজকে একটা হোমওয়ার্ক আছে লাস্টে, ওইটাও দেখো, বুঝবা। ওকে, এবার চলো এটা করে ফেলো সবাই কুইকলি। কি বলছে 1 নম্বর 2 নম্বর কোন পদ্ধতিটি গ্রিনার? ই দিয়ে বের করতে হবে, মানে ই ফ্যাক্টর। চলো বের করি। ই ফ্যাক্টর 1 নম্বরের জন্য ইকুয়াল টু কাঙ্ক্ষিত উৎপাদ তো টাইটানিয়াম, তো টাইটানিয়াম ছাড়া যে আছে, তাহলে 2 ইনটু মেজ অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ডিভাইড বাই মেজ অফ টাইটানিয়াম প্লাস 2 ইনটু মেজ অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ইকুয়াল টু 2 ইনটু ম্যাগনেসিয়াম অক্সাইড 24 প্লাস 16 ডিভাইড বাই 47.867 প্লাস 2 ইনটু 24 প্লাস 16 কত আসে ভাইয়েরা বলেন তো একটু কুইকলি, কত আসে? থ্যাংক ইউ রাফি ভাইয়া। 0.625 নাকি? 0.625, ওকে 0.625 এটা আসলো। আচ্ছা 0.625 বা 63, হ্যাঁ। আচ্ছা পরেরটা একটু দেখাও, পরেরটা ই ফ্যাক্টর 2 নম্বর পদ্ধতির জন্য কি হবে? কাঙ্ক্ষিত উৎপাদ ছাড়া যে আছে তার ভর, নিচে হচ্ছে মোট উৎপাদের ভর 32 47.867 প্লাস 32, এটা কত আসে ভাইয়া একটু বলেন তো? 0.4 তাই না? 0.4 0.4। দেখেন প্রশ্ন বলছে কোন পদ্ধতিটি গ্রিনার? আমরা কি জানি? পার্সেন্টেজ অফ, সরি পার্সেন্টেজ না তো, ই ফ্যাক্টর যত বেশি গ্রিনার ব্যাপারটা তত কম, তাই না? তত কম পরিবেশ বান্ধব। সুতরাং 2 নং পদ্ধতিটি গ্রিনার, কারণ 2 নম্বরে ই ফ্যাক্টর কম, 2 নম্বরে ই ফ্যাক্টর কম। বলেন অ্যানসার যেমনি করেন মিলবে। ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাটম ইকোনমি কি আর ই ফ্যাক্টর কি? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ বাংলা ভার্সনের ক্লাসটা নেওয়া হবে এবার ইনশাল্লাহ, সবগুলা ইনশাল্লাহ। ই ফ্যাক্টরের সময় পার্সেন্টেজে করা হয় না কেন? দরকার পড়ে না আসলে, মানে আমরা আসলে ল্যাবে যখন কাজ করি তখন হচ্ছে অ্যাটম ইকোনমি দিয়ে কাজ করি, ই ফ্যাক্টর নিয়ে তেমন একটা কাজ করি না। আর আমরা যে 0.6 0.5 এগুলো বললে মাথা ব্যথা করে, এর চেয়ে ভালো 50% 60% বললে হিসাবটা সুবিধা হয়। এজন্য অ্যাটম ইকোনমিকে পার্সেন্টেজে নেওয়া হয়, ই ফ্যাক্টর কেনা। ওকে আচ্ছা, সো এটা আমরা ক্লিয়ার সবাই আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণই নেই। চলেন এবার আমরা নতুন একটা টপিকে চলে যাই। এবার একটা নতুন টপিক পড়বো, বিক্রিয়ার হার। হ্যাঁ হ্যাঁ একই আনসার আসবে ভাইয়া, টেনশনের কোনো কারণ নেই। ই ফ্যাক্টর কম হলে গ্রিনার, তাই না? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। দুইটা বলে 2 দিয়ে গুণ করছেন, হ্যাঁ 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 দুইটা বলে 2 দিয়ে গুণ করছি। সিকিউ তে আসে, অবশ্যই আসে, সিকিউ তেও আসে, এমসিকিউ তেও আসে। হ্যাঁ এটা রিয়াজুল পরে জানানো হবে ভাইয়া। হ্যাঁ 3টার সময়টা নেওয়া হয় না ভাইয়া। আচ্ছা দেখো বিক্রিয়ার হার নিয়ে যদি আমরা পড়াশোনা করি, বিক্রিয়ার হার কাকে বলে এই ব্যাপারটা আগে একটু ঠান্ডা মাথায় বুঝি। হ্যাঁ ধরো একটা বিক্রিয়া হচ্ছে সি থেকে এক্স হইলো, ধরো সিটা হচ্ছে বিক্রিয়ক, এক্সটা হচ্ছে উৎপাদ। তোমরা বলো তো সময়ের সাথে সাথে কার ঘনমাত্রা বাড়বে আর কার ঘনমাত্রা কমবে? একটু চ্যাট বক্সে জানো তো। কোনটা অ্যাপ্লাই করবা? পরীক্ষায় আসলে অ্যাটম ইকোনমি অ্যাপ্লাই করবা যদি কিছু বলা না থাকে, কথা বুঝছো? যদি প্রশ্নে কিছু বলা না থাকে, এই যে শুধু গ্রিনার লেখা থাকে, তখন অ্যাটম ইকোনমি দিয়ে করবা, কারণ এটা বেশি ইউজড পদ্ধতি, বুঝছো? আর যদি বলা থাকে তখন যেটা বলা থাকবে সেটা দিয়ে করবা। উৎপাদ বাড়বে, তাই না? বেসিক কোর্সে হ্যাঁ নেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা উৎপাদ বাড়বে আর বিক্রিয়ক কমবে, তাই না? ভেরি গুড, এই তো তোমরা তো সব জানোই মাশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখো তো, ধরো আমি যদি লিখি সিআই মানে ইনিশিয়াল, আই মানে ইনিশিয়াল বোঝায় ভাইয়া, বুঝছো? আই মানে ইনিশিয়াল মানে প্রাথমিক ঘনমাত্রা বিক্রিয়কের আর কি। সিএফ, এফ মানে ফাইনাল, হ্যাঁ সর্বশেষ ঘনমাত্রা অফ বিক্রিয়ক। আরেকটা লিখবো
এক্স আই ইনিশিয়াল বা প্রাথমিক ঘনমাত্রা কার উৎপাদের, আর এক্স এফ ফাইনাল ঘনমাত্রা মানে সর্বশেষ ঘনমাত্রা অফ উৎপাদ। ঠিক আছে, এই চারটা। তাহলে একটা জিনিস বলো তো, ধরো T1 সময় মানে টি আই হচ্ছে প্রাথমিক সময়, টি এফ ফাইনাল মানে সর্বশেষ সময়। তাহলে স্বাভাবিক হিসাব ডেল্টা টি কি হবে, ফাইনাল সময় বাই আদি সময়, এটাকে বলবো ডেল্টা টি। ঠিক তেমনি ডেল্টা সি কি হবে, ফাইনাল ঘনমাত্রা মাইনাস ইনিশিয়াল ঘনমাত্রা। ঠিক তেমনি ডেল্টা এক্স কি হবে, ফাইনাল ঘনমাত্রা মাইনাস ইনিশিয়াল ঘনমাত্রা। এখন কমন সেন্স খাটায় একটা কথার উত্তর দাও তো, এই ডেল্টা সিটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলো? ডেল্টা সি কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলো? নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ। আরেকবার বুঝাই, মনোযোগ দিয়ে শোনো। ধরো শুরুতে এফ দিয়ে বোঝায় ফাইনাল, আমি একটু লিখে দিই, আই দিয়ে বোঝায় হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক, প্রাথমিক বা শুরু আর কি, যেটাকে বলে শুরু। আর এফ দিয়ে বোঝায় ফাইনাল বা সর্বশেষ। এখন বিক্রিয়ক যেটা সময়ের সাথে সাথে ওর ঘনমাত্রা কি কমে না, মানে 10 থেকে শুরু করছে আইসা ঠেকবে 3-এ, তাহলে 3 থেকে 10কে যদি বিয়োগ করি মাইনাস আসবে না আনসার। আচ্ছা, এজন্যই এটা হয় নেগেটিভ। উৎপাদ কি শুরুতে অনেক কম থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে ওদের বিয়োগফলটা কি হবে, পজিটিভ। আর সময় তো কম থাকে বেশিতেও যায়, এটা হবে পজিটিভ। ব্যাপারটা বুঝছো? চ্যাট বক্সে একটু লেখা তো কষ্ট করে কুইকলি বলো। মাইনাসটা শুধু কমতেছে আর বাড়তেছে, এটার জন্যই বোঝায় মাইনাস প্লাস, অন্য কোনো কারণে না, টেনশনের কোনো কারণ নাই। ওকে, এটা বুঝছি। আচ্ছা, তাহলে এটা বুঝছি। তাহলে দেখেন তো আমরা কি লিখতে পারবো, একটা রাসায়নিক বিক্রিয়ার হার, হার এই যে আর কে বলা হয় রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন, বা অনেক জায়গায় লেখে রিঅ্যাকশন রেট। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়ার হার। মানে বিক্রিয়ক যেই হারে কমে উৎপাদ সেই হারে বাড়ে। তাহলে বিক্রিয়কের হারকে আমরা কি বলবো, ডেল্টা সি বাই ডেল্টা টি। এটার আগে একটা কি হবে, মাইনাস। সময় সাপেক্ষে ওর ঘনমাত্রার পরিবর্তন কি, মাইনাস না কমতেছে। আর উৎপাদের ক্ষেত্রে কি হবে, প্লাস ডেল্টা এক্স বাই ডেল্টা টি, সময়ের সাথে বাড়তেছে। মাইনাস দিয়ে বোঝায় হচ্ছে হ্রাস পাচ্ছে, প্লাস দিয়ে বোঝায় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, নাথিং মোর দেন দ্যাট। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছি বলো? বলো কি প্লাস মাইনাসের জায়গাটা আবার, হ্যাঁ হ্যাঁ আবারও সব বলবো, আগে একটু ঠান্ডা মাথা দেখো। একটা মিনিট জিনিসটাকে একটু পড়ো, কি লিখছি সবাই একটু একটা মিনিট সময় নাও, আমি একটু স্ক্রিন থেকে সরি, তোমরা সবাই একটা মিনিট সময় নিয়ে একটু পড়ো। ওকে, সো এই জিনিসটা আমি তোমাদেরকে এখন বুঝাই, আরেকবার বলি। প্লাস মাইনাস দিয়ে শুধুমাত্র হ্রাস পায় বা বৃদ্ধি পায় সেই অর্থে বোঝানো হয়। মেইন কথা হচ্ছে উৎপাদের আগে প্লাসই হবে কারণ ও সময়ের সাথে সাথে বাড়বে, বিক্রিয়কের আগে মাইনাসই হবে কারণ ও সময়ের সাথে সাথে কমবে। তাহলে হার আসলে কাকে বলে, সময়ের পরিবর্তনের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তনকেই হার বলে। ঠিক আছে, এই যে দেখো বিক্রিয়ার হার হচ্ছে কি, সময়ের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তন। এখন বিক্রিয়কের ক্ষেত্রে সেটা হবে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে সেটা হবে প্লাস। এই জিনিসটাকে আমি আর কি এখানে মার্ক করে লেখার চেষ্টা করছি। সবাই কি বুঝতে পারছি বলেন চ্যাট বক্সে কুইকলি। তাহলে বিক্রিয়ার হারের একক কি হবে এটা নিয়ে আমরা পড়তেছি, আগে বলেন এই জিনিসটা বুঝছে কিনা। প্লাস মাইনাসটা শুধুমাত্র হ্রাস বা বৃদ্ধি অর্থে বোঝাইছে, অন্য কোনো কারণে
9। হ্যাঁ, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার একটু পড়ি। তাহলে আর ইকুয়াল টু আমরা মাত্র কি বললাম, ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। ঘনমাত্রা পরিবর্তন বাই সময়। আচ্ছা ভাইয়া, ঘনমাত্রা পরিবর্তন মানে তো ঘনমাত্রাই। ঘনমাত্রা একক কি বলো সবাই কুইকলি? ঘনমাত্রা একক কি? ঘনমাত্রা একক কি? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন আছে, অনেক কিছু আছে, এটা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ম্যাথও পড়বো। ওকে, বলো ঘনমাত্রা একক কি? মোল পার লিটার, তাই না? মোল পার লিটার। সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আর এর একক আসতেছে মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে হারের একক, ঠিক আছে? তাহলে হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। রাসায়নিক বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ক্লিয়ার সবাই? মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, অনেক ভাবেই লেখা যায়, মানে শুদ্ধ এককটা লিখে দিলাম আর কি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, তো যদি আমরা একটা ওভারঅল সামারি দাঁড় করাই, ব্যাপারটা হচ্ছে এরকম হবে। ঠান্ডা মাথায় যদি বলি, রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলে? যে কোনো একটা বিক্রিয়ার, সেটা বিক্রিয়কের দিক থেকে হোক উৎপাদের দিক থেকে হোক, ঘনমাত্রা একটা পরিবর্তন হবেই হবে। টাইম যত বাড়তে থাকবে বিক্রিয়ক কমতে থাকে, উৎপাদ বাড়তে থাকে। তাহলে বিক্রিয়কের পরিবর্তনটা হয় মাইনাস বা হ্রাস পায়, উৎপাদের পরিবর্তনটা হয় প্লাস বা বৃদ্ধি পায়। তো সময়ের সাপেক্ষে সেই পরিবর্তনটাকেই বলা হয় হার। তাহলে সময়ের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তন যদি বিক্রিয়কের হয় সেটা মাইনাস হবে, সময়ের সাপেক্ষে উৎপাদের পরিবর্তনটা প্লাস হবে। এই দুইটা দিয়ে শুধু দিক বুঝায়, কোনটা বাড়তেছে আর কোনটা কমতেছে, এই আর কিচ্ছু না। আর রাসায়নিক বিক্রিয়ার হার কিন্তু দুইটা সমান। কেন? যতটুক হারে উৎপাদ বাড়বে ততটুক হারেই তো বিক্রিয়কটা কমবে, এটাই তো নিয়ম। নইলে হার সমান না হলে কেমনে কি, তাই না? এই আর কি ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ, মোলার পার সেকেন্ডও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ভেরি গুড। এইটুকটাকে তো আমরা বলি মোলার, তাহলে মোলার পার সেকেন্ডও লেখা যায়, মোলার পার সেকেন্ডও লেখা যায়, আরো অনেক ভাবে লেখা যায়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে মিম, ঐশী, বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো সবাই, তাহলে বিক্রিয়ার হার ব্যাপারটা ক্লিয়ার? বিক্রিয়ার হারের একক, বিক্রিয়ার হার কি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার সবাই কুইকলি? উৎপাদ আর বিক্রিয়কের হার যদি সমান না হয়, উৎপাদটাই তো বিক্রিয়ককে বানাইতেছে, আর বিক্রিয়কটা হইতেছে দেখেই তো উৎপাদটা ক্ষয় হইতেছে। তো দুইটার মধ্যে যদি সমন্বয় না থাকে, বাইরে থেকে তো আর কেউ আসতেছে না, আলটিমেটলি দুইটার হার সমান হবে অলওয়েজ। হ্যাঁ, আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। আসো, এখন হচ্ছে আরেকটা জিনিস বিস্তারিত পড়বো, বিক্রিয়া হার ও দিকমুখিতা। ওকে, বিক্রিয়া হার আর কে ভাই কি বলছিলাম? রেট অফ রিঅ্যাকশন বা রিঅ্যাকশন রেট বা বিক্রিয়ার হার। বিক্রিয়া হার বলছিলাম, এই তিনটা জিনিস বলছিলাম এটাকে, তাই না? এটা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে আর এফ, এটাকে বলি আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট বা ফরওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন, এফ দিয়ে ফরওয়ার্ড, বা সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার। আরেকটা আর বি, বি দিয়ে বোঝায় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, তাহলে কি কি পাইলাম ভাইয়া? একটা পাইলাম আর এফ, একটা পাইলাম আরবি। আর এফ দিয়ে কি বোঝায়? সম্মুখমুখী বিক্রিয়ার হার, আরবি দিয়ে বোঝায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। গট ইট? সিম্পল জিনিস। এখন এটা দিয়ে আমরা কি পড়বো? একটা ছোট্ট গল্প বলবো, গল্পে ছোট্ট একটা জিনিস বলবো, কুইকলি আমরা বুঝে গেলে শেষ ব্যাপারটা, ঠিক আছে? ওকে, ধরো এখানে একটা, ধরো 10 বছর বয়সী একটা বাচ্চা আছে, এবং তার সাথে প্রায় মনে করো 3-4 বছর পর তার দাদার দেখা হইলো। হ্যাঁ, দাদার দেখা হইলো, দাদার ধরো 90 ইয়ার্স ওল্ড, ওনাদের দেখা হইলো, ওনাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, দুইজন দুইজনের দিকে দৌড়ে আসতেছে ধরো। হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে। নাতি যতক্ষণে 95 মিটার যাবে, দাদা ততক্ষণে আসবে 5 মিটার, ঠিক আছে? তুমি যদি বাইরে থেকে একজন অবজারভার হও, তুমি যদি একটা প্রত্যক্ষদর্শী হও, প্রত্যক্ষদর্শী মানে তো বুঝো যারা তাকায় তাকে খালি দেখে, তুমি তাকায় তাকায় দেখতেছো যে একটা পিচ্চি এত জোরে দৌড়াইতেছে আর একটা বুড়ো দাদা হচ্ছে আস্তে আস্তে করে আগাইতেছে। তুমি বলো তো 95 এর কাছে 5 কি গণ্য করার মতো কিছু? বলো চ্যাট বক্সে, 95 এর কাছে 5 কি গণ্য করার মতো কিছু? গণ্য করার মতো কিন্তু কিছু না।
একই সময় ধরো 1 সেকেন্ড, 1 সেকেন্ডে ও 95 মিটার গেছে আর ও 5 মিটার, বুঝছো, সময় একই ধরলাম, তাহলে ওর বেগের কাছে ওর বেগ তো কিছুই না। তো দূর থেকে আমার মনে হবে যে শুধু নাতিটাই দৌড়াইতেছে, দাদা দৌড়ায় নাই, ব্যাপারটা কিন্তু তা না, কিন্তু দূর থেকে সেটাই লাগবে। ওই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। ওই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া কাকে বলে? এখন দাদা নানি দিয়ে তার উদাহরণ দিতে পারবা না, উদাহরণটা কেমনে দিবা, আসো দেখি। একমুখী বিক্রিয়া হচ্ছে যে কোনো একটা দিকের বিক্রিয়ার হার এতই বেশি যে অন্য দিকেরটাকে মনে হয় নগণ্য, বা উল্টাও হইতে পারে, একদিকের বিক্রিয়া হার এতই বেশি যে অন্য দিকেরটাকে মনে হয় নগণ্য। দেখো, সম্মুখ দিকের বিক্রিয়া হার অনেক বেশি পশ্চাতের চেয়ে, তখন এটাকে আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়া, শুধু বলবো সম্মুখমুখী বিক্রিয়া। আর যদি পশ্চাৎমুখী বিক্রিয়া অনেক বেশি হয় সম্মুখমুখীর চেয়ে হার, তখন এটাকে বলবো আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া। ঠিক আছে, এই দুই ধরনের বিক্রিয়া আমরা শিখে গেলাম। এই দুইটাই আসলে কিসের কেস? একমুখী বিক্রিয়ার কেস। তাহলে একমুখী বিক্রিয়ার কেস কাকে বলে বলো তো ভাইয়া? একদিকের বিক্রিয়ার হার এতই বেশি যে আরেক দিকেরটাকে মনে হয় নগণ্য, মানে আরেক দিকে কোনো বেগই নেই, এরকম যদি মনে হয় তখন ওটাকে বলবো একমুখী বিক্রিয়া। এখন একটা কথা আছে, তোমরা বইতে অনেক সময় পড়ছো একমুখী বিক্রিয়া মানে একদিকেই যায়, অন্য দিক থেকে আসে না, এগুলো সব ভুয়া কথা। কারণ পৃথিবীর সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। পড়ছো না? এটাও তো পড়ছো কিনা বলো? পৃথিবীর সকল বিক্রিয়া কি উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? বাস্তব বিক্রিয়া ধরো কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বন, এগুলো দিয়ে ধরো। হ্যাঁ, আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছো ফুয়াদ, যে ভাইয়া ক্লাসের সাথে সাথে নোট করা ইম্পর্টেন্ট নাকি? আমি সাজেস্ট করব, আমি যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ তোমরা নোট করো না। কারণ নোট নেওয়া আর শুনবা আবার দেখবা, তিনটা কাজ একসাথে কখনোই হবে না, দুইটা কাজ হবে। শোনো আর দেখো মনোযোগ দিয়ে, পরে আরেকবার ভিডিওটা দেখবা রাতের বেলা বা পরের দিন আবার ভিডিওটা দেখবা, তখন নোট করবা। তাহলে দুইবার ভিডিও দেখা হবে, দুইবার পড়াও হবে, কাজের কাজ সব শেষ, মাথায় সব আইসা পড়বে অটো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, স্বচ্ছ, এটা তোমাদের ওদিকে আজকে তো দেখলাম সময় টিভিতে এই নিউজটা, নারকেল গাছের ব্যাপারটা। যাই হোক, তো তাপ দিলে একমুখী হয়। হ্যাঁ, কনসেপচুয়ালি ওটা পরের হিসাব। আপাতত তাহলে এখানে পড়ি যে একদিকের বিক্রিয়ার হার এতই বেশি যে অন্য দিকের টাকা নগণ্য মনে হয়, তখন তাকে বলতেছি একমুখী বিক্রিয়া। শেষ। তাহলে উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ আছে, চলো উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ পড়ি। এটা হলো 10 ইয়ার্স ওল্ড ওই বাচ্চাটা, এখন ওর একটা খেলনা নিয়ে পালাইছে, ওরই একটা ভাই, ওইটার ধরো 11 বছর বড়, পিঠাপিঠি আর কি, দুইজনের মধ্যে 100 মিটার ডিস্টেন্স, দুইজনে এখন মারামারি হবে, সেই মজার একটা মারামারি হবে। তাহলে এই 10 বছর বাচ্চার স্পিডটা একটু বেশি হবে, সে ধরো 55 মিটার যাবে, সে ধরো 55 বা 51 ধরি, হ্যাঁ, সে ধরো 51 মিটার যাবে, আর এ ধরো 49 মিটার যাবে। হ্যাঁ, তো দেখো দুইজনের বেগ কি অলমোস্ট কেমন কাছাকাছি, দুইজনের বেগটা কি অলমোস্ট কাছাকাছি। তো আমি একটা প্রত্যক্ষদর্শী, আমি কি দেখবো দুইটাই সমান তালে আগেছে, আমার কাছে এটাই মনে হবে। তো যখন দেখবো দুইজনের বেগ একদম কাছাকাছি, তখন ওই কেসটাকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া। তখন ওই কেসটাকে আমরা বলতেছি কি উভমুখী বিক্রিয়া। পৃথিবীর সকল বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া, অনেক ধরনের কেস থাকতে পারে, এক্সেপশন থাকতে পারে। ঠিক আছে, ওকে, জাস্ট একটা এক্সাম্পলের খাতিরে বলার জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, সম্মুখমুখী না থাকলে তো পশ্চাৎমুখী অবশ্যই থাকবে না। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তো জাস্ট ধরে নাও আর কি। আচ্ছা, হ্যাঁ, উৎপাদের হার যে সবসময় কম হবে নট নেসেসারি। আমরা আস্তে আস্তে সামনের দিকে পড়বো, বিক্রিয়ার হার, বিক্রিয়া অনুপাত এগুলো আছে, তখন দেখবো যে না, কিছু কিছু ক্ষেত্রে উৎপাদের হারও বাইরে যায়, বিক্রিয়কের হার কমে যায়, তখন অনেক ধরনের কেস হতে পারে। এটা আমরা লাস্ট সাথে নীতি দিয়ে কন্ট্রোল করতে পারি চাইলে। ঠিক আছে, ওটাও আমরা পড়বো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তো যেটা বললাম, বিক্রিয়া তাহলে দিক অনুযায়ী কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কখন হয়? যখন একদিকের বিক্রিয়ার হার এতই বেশি যে অন্য দিকেরটাকে নগণ্য মনে হয়, তখন তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কখন হয়? যখন দুই দিকের বিক্রিয়ার হার প্রায় কাছাকাছি সমান হয়, মানে প্রায় সমান বা কাছাকাছি হয়, তাকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে একমুখীও পড়লাম আমরা, উভমুখীও পড়লাম আমরা। আচ্ছা, এইবার চলো আরেকটা জিনিস আমরা পড়ি। হ্যাঁ, রিভার্সিবল, ইরিভার্সিবল, এটা ইরিভার্সিবল, এটা রিভার্সিবল আর কি। আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আছে, দেখি ভাইয়া হচ্ছে পোল কোশ্চেনটা লঞ্চ করে দেই। কই গেল? হ্যাঁ, এই যে পোলটা হচ্ছে লঞ্চ করে দিছি, সবাই দেখি একটু অ্যান্সার দাও, ট্রাই করো তো, দেখো তো পারো কিনা, ট্রাই করো সবাই। হ্যাঁ, 1 মিনিট সময় ট্রাই করতে থাকো, ভাইয়া শুনলাম স্ক্রিন থেকে অ্যান্সার দেওয়া ট্রাই করো।
ওকে, সো মোটামুটি আমাদের 1 মিনিট অলমোস্ট শেষ। হ্যাঁ হ্যাঁ, নামাজের ব্রেক এখনই দিব ভাইয়া, একটু ওয়েট করো। ওকে, এন্ড করে দিলাম পোলটা। এই চ্যাপ্টার পুরোটাই পড়াবো ভাই, আংশিক না, আজকে মাত্র শুরু। হ্যাঁ, আস্তে আস্তে পড়াবো, টেনশন নাই ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে বাহ, অনেকজন মানে ম্যাক্সিমাম মানুষের ঠিক অ্যান্সার দিছো, 76% মানুষ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, তো তোমাদের লিডার বোর্ডটা একটু দেখাই, টপ 10। হ্যাঁ, তাসনিম, তাসপিয়া, নাফিসা, প্রান্তি, সৌরভ, রূপা, সামি, পরশ, মাফরুহা, সাদিয়া, কংগ্রাচুলেশন সবাইকে সুন্দর করে ঠিকঠাক মতো অ্যান্সারটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, আর এমনিতে মোটামুটি 76% মানুষ রাইট অ্যান্সার দিছো। আচ্ছা, এটার অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা সোজা। তাপমাত্রা যত বৃদ্ধি করবা, তাপমাত্রা যত বৃদ্ধি করবা, তত বেশি বিক্রিয় কোনো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে। তাপমাত্রা বাড়ানো মানে কি? শক্তি বাড়াই দিছি, শক্তি বাড়াই দিলে তাদের মধ্যে আরো বেশি শক্তি হবে বিক্রিয়া করার জন্য। যত বেশি বিক্রিয়া করবে, বিক্রিয়া হার তত বেশি বৃদ্ধি পাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়া হারের সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াবো, বিক্রিয়া হার তত বাড়বে। তাপমাত্রা যত বাড়াবো, বিক্রিয়া হার তত বাড়বে। ওকে, আচ্ছা, ওকে, তো চলো এবার আমরা সামনের দিকে আগাই। সমস্যা নেই মহিমা, অসুবিধা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ব্রেক নেই আমরা। এখন বাজে হচ্ছে 7টা, আমরা 7টা 10 পর্যন্ত একটা ব্রেক নিই, 10 মিনিটের নামাজের ব্রেক, 10 PM ব্রেক। তারপর আমরা নামাজ থেকে এসে কুইকলি আরেকটু পড়া ট্রাই করবো আর কি আমরা। হ্যাঁ, আচ্ছা, নাফিস একটু রিকোয়েস্ট করছে যে গ্রিন কেমিস্ট্রি স্লাইডে একটু নিয়ে রাখতে। আমি গ্রিন কেমিস্ট্রি স্লাইডে নিয়ে রাখার চেষ্টা করতেছি। এই যে গ্রিন কেমিস্ট্রি স্লাইডে নিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে, সো 10 মিনিট ব্রেক, সবাই ব্রেকে যাও, নামাজ কালাম পরে তারপর। থ্যাংক ইউ।
ওকে, সবাইকে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো? একটু চ্যাট বক্সে ভাইকে জানাই দাও কষ্ট করে। ওকে, ক্লিয়ার, তাই তো? ভেরি গুড। ওকে, তো চলো আমাদের ব্রেক টাইম ওভার। আমরা এখন মূল পড়ার দিকে ফিরে আসি। আচ্ছা, এখন আমরা রাসায়নিক সাম্যাবস্থা বিষয়ে একটু আলোচনা করব। একটু আগে হার নিয়ে পড়াশোনা করছিলাম, তো ওই সময় আমরা হচ্ছে কি বলছিলাম, একমুখী বিক্রিয়া কখন হবে, উভমুখী বিক্রিয়া কখন হবে, বাট আমরা সাম্যাবস্থার কথাটা বলিনি। এখন হচ্ছে আমরা সাম্যাবস্থার কথাটা বলবো। দেখো এখানে লিখছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থা কখন হয়? যখন আমি লিখি এখানে রাসায়নিক সাম্যাবস্থা। সাম্যাবস্থা কখন হয়? তোমরা তো বুঝতেই পারতেছো, সাম্যাবস্থা মানে কি? সমান অবস্থা। মানে যখন দুই পাশের বিক্রিয়ার হার এক্স্যাক্টলি সমান হবে, তখন আমরা তাকে বলতেছি সাম্যাবস্থা। দুই পাশের বিক্রিয়ার হার যখন এক্স্যাক্টলি সমান হবে, তখন আমরা বলতেছি সাম্যাবস্থা। তাহলে আমরা কি কি টপিক পড়লাম? এক, যে কোনো একদিকের বিক্রিয়ার হার অনেক বেশি যদি হয়, তখন আমরা বলতেছি একমুখী বিক্রিয়া। দুইটার হার যদি কাছাকাছি হয়, কিন্তু সমান না, কাছাকাছি হয়, তখন আমরা বলতেছি তাকে উভমুখী বিক্রিয়া। আর যদি দুইটা এক্স্যাক্টলি সমান হয়, তখন আমরা তাকে বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থা ব্যাপারটা এই যে দেখো, এখানে চারটা, এখানে চারটা, দুইটা কিন্তু সমান, বিক্রিয়ক উৎপাদ সমান অবস্থায় আছে। আবার এই দেখো রিঅ্যাক্টেন্ট মানে বিক্রিয়ক যখন সম্মুখ দিকে যায় তখন কি হয়? ফরওয়ার্ড রিঅ্যাকশন। তখন যে হারটা পাই, সম্মুখমুখী বিক্রিয়া হার বা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, এটা পাই। আবার যখন ব্যাকওয়ার্ডে পিছন দিকে যায়, তখন আমরা কি পাই? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট পাই। তো আলটিমেটলি রাসায়নিক সাম্যাবস্থা কখন হয়? যখন সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার সমান হয়, তখন হচ্ছে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা পাই। সিম্পল, প্লেন এন্ড সিম্পল একটা আলোচনা। আচ্ছা, এখন এটা থেকে আমরা আরো কি কি বিষয় জানতে পারি, বা কোন কোন বিষয়গুলো আমরা হচ্ছে আয়ত্তে আনতে পারি? এটা কি একটা স্থিতিশীল অবস্থা নাকি গতিশীল অবস্থা? এটা অবশ্যই একটা ডাইনামিক বা গতিশীল অবস্থা। এটা একটা ডাইনামিক বা গতিশীল অবস্থা। কিভাবে বুঝলাম? বোঝার তো উপায় নেই, আসো দেখি কিভাবে বুঝলাম। হাইড্রোজেন নিলাম আর আয়োডিন নিলাম। আয়োডিনের নরমাল কালার কি জানো তোমরা? বলো তো একটু চ্যাট বক্সে, আয়োডিনের নরমাল কালার কি? এমনিতে আয়োডিন কি কালারের হয়? আয়োডিন গুড, এই বেগুনি বেগুনি, আয়োডিন হয় বেগুনি, বেগুনি বেগুনি, আয়োডিন হয় বেগুনি, হ্যাঁ। আর হাইড্রোজেন আয়োডাইড যে উৎপন্ন হয় সেটা হয় বর্ণহীন গ্যাস, হ্যাঁ, বর্ণহীন গ্যাস। তো রাসায়নিক বিক্রিয়া কি হওয়া উচিত ছিল বলো তো ভাইয়া? আমি হাইড্রোজেন গ্যাস নিলাম, তার সাথে আয়োডিন, বেগুনি কালার আয়োডিন নিলাম, দুইটা বিক্রিয়া হইলো, বিক্রিয়া হয়ে যে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হইলো, ওটা তো বর্ণহীন। তার মানে কি বেগুনি কালার থেকে এখন আর থাকা উচিত পাত্রে? থাকা উচিত না। কিন্তু তুমি যদি বিক্রিয়ার পাত্রটা দেখো, দেখবা কি ওখানে হালকা বেগুনি রং থেকেই যাবে সবসময়। তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে প্রথম যখন আমি হাইড্রোজেন আর আয়োডিনকে দিই, তখন গাঢ় বেগুনি রংটা থাকে, মানে হচ্ছে তখন আয়োডিন আর হাইড্রোজেন ছাড়া আর কেউ নাই। তারপর যখন আস্তে আস্তে যত সময় যাইতে থাকে, আস্তে আস্তে হাইড্রোজেন আয়োডাইড বাড়তে থাকে, মানে বর্ণহীন গ্যাসটা বাড়তে থাকে, আর বেগুনির পরিমাণটা কমতে থাকে। একটা সময় গিয়ে বেগুনি আর বর্ণহীন এই দুইটা একটা মিক্সড অবস্থায় থাকে। তখন দেখে মনে হয় কি আচ্ছা বিক্রিয়া মনে হয় থেমে গেছে। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন ওরা বিক্রিয়া করে যতগুলো হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, একটা সময় এসে হাইড্রোজেন আয়োডাইডও ঠিক তত পরিমাণে ভেঙে হাইড্রোজেন আবার আয়োডিন গ্যাস তৈরি করতেছে, একটা ভারসাম্য রক্ষা করতেছে কন্টিনিউসলি, দুই পাশ কন্টিনিউসলি বিক্রিয়া করতেছে। এই যে কন্টিনিউসলি বিক্রিয়া করতেছে, এই অবস্থাকে বলতেছি আমরা ডাইনামিক বা গতিশীল অবস্থা। আর এই যে দুইজন দুই পাশে যে যাচ্ছে, এটাকেই আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা একটা কি ধরনের অবস্থা বলতো? গতিশীল অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল অবস্থা। আচ্ছা, এবার দেখো রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণটা, হ্যাঁ, যেটা ভাইয়া বলছিলাম। এই দেখো রাসায়নিক সাম্যাবস্থা কি হয়? সম্মুখমুখী বিক্রিয়া হার, একটু লেখায় ভুল আছে, সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার কি হয়? সমান হয়, ঠিক আছে। তো দেখো একটা সময় গিয়ে কি হয়েছে, এ ছিল সবচেয়ে বেশি, এই বিক্রিয়াটা হচ্ছে এ থেকে বি হয়েছে। তো এ ছিল সবচেয়ে বেশি, বি ছিল না। শুরুতে তো মানে উৎপাদ থাকে না, তো আস্তে আস্তে দেখো এ কমতেছে, বি বাড়তেছে। একটা টাইম গিয়ে তাদের হারটা সমান হয়ে গেল, হার সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তনটা সমান হয়ে গেল। যত সময় যাক না কেন তাদের হারটা সমান হয়ে গেল, মানে দুইটা সমানভাবে বাড়তেছে বা সমানভাবে কমতেছে, এরকম হইলো। তো ওই জিনিসটাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। আর একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় গেলেই আলটিমেটলি সবকিছু সাম্যাবস্থা একটা স্থিতিশীল, মানে স্থিতিশীল বলতে মানে কোন অর্থে স্থিতিশীল, মানে সবার জন্য একটা কাঙ্ক্ষিত অবস্থা, যে আমরা সবাই সাম্যাবস্থায় যেতে চাই, স্টেবল হইতে চাই। কিন্তু এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস, তাই না? ব্যাপারটা ওই যে আমরা বলি না যে আমাদের জীবনে স্টেবল হইতে হবে,
নিজের পায়ে দাঁড়াতে হবে, এরকম একটা কথা বলি, স্টেবল হইতে হবে। এটার অর্থ কি যে খালি একবার স্টেবল হয়ে যাব না, এরকম তো হয় না। জীবনে চড়াই উতরে থাকবে, তার মাঝখানে আমাদের যতটুকু সম্ভব ব্যালেন্স বজায় রাখতে হবে, এটাকে স্টেবিলিটি বলে। এখানেও ব্যাপারটা ওরকম, একবার যখন এই অবস্থায় পৌঁছায় গেছে তারপর তারা ব্যালেন্সটা বজায় রাখার চেষ্টা করবে। এখন এই ব্যালেন্সটা যদি কেউ নষ্ট করার ট্রাই করে তখনই আসবে লাশ হাতে নিতে, ওটা আমরা পরে পড়বো। হ্যাঁ, আপাতত এই জিনিসটা আমরা বুঝলাম। হ্যাঁ, না 5 বছর ধরে না, এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য আজীবন চলতে থাকবে, ওই এক্সাম্পলের খাতিরে আর কি বলা। ঠিক আছে, আচ্ছা। তো এখন ওই যে আমরা যে একমুখী উভমুখী বিক্রিয়া পড়ছি মনে আছে, এই একমুখী উভমুখী বিক্রিয়া তো আলটিমেটলি একটা সাম্যাবস্থা ক্রিয়েট হয়। এই সাম্যাবস্থা নষ্ট করা যায় কিভাবে? একমুখী বিক্রিয়া মানে একটা বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়াকে একমুখীতে কেমনে কনভার্ট করা যায়? উভমুখী বিক্রিয়া যদি কোনো একটা উৎপাদ ছড়াই নেই, ঠিক না, বা যদি কোনো কিছু পদক্ষেপ ফেলাই দিই, তাহলে তো জিনিসটা একমুখী বিক্রিয়া হয়ে যাচ্ছে। বা যদি খোলা পাত্রে করি তাহলে গ্যাস হইতে চলে যাবে, তাই না? এরকম একটা ব্যাপার থাকে। তো আমরা যে এই জিনিসটা পড়তেছি যে ধরো একটা উভমুখী বিক্রিয়া আছে, এটাকে যদি আমরা একমুখীতে কনভার্ট করতে চাই তাহলে কি কি করতে পারি ভাই বলো তো? উৎপাদ ছড়াই নিতে পারি, উৎপাদ ছড়াই দিলে তো বিক্রিয়ার উভমুখী হইতেছে না। আর এটা কি করতে পারি? খোলা পাত্রে করতে পারি, খোলা পাত্রে করলে গ্যাসটা উড়ে চলে যাবে, তাহলে তো একটা উৎপাদ চলে গেল, তার মানে আলটিমেটলি এটা উভমুখী হইতে পারতেছে না। তো এইভাবে করে আমরা আসলে কি করতে পারি? উভমুখী বিক্রিয়ারে একমুখী বিক্রিয়ায় কনভার্ট করতে পারি, তাই না? আচ্ছা, আরেকটা বা আদার্স কিছু যোগ করে বা পদক্ষেপ ফেলে, হ্যাঁ, বা পদক্ষেপণ করে, হ্যাঁ, এরকম। আচ্ছা, এরকম ভাবে আমরা কাজ করতে পারি। আর একমুখী থেকে উভমুখীতে কিভাবে কনভার্ট করবো বলো তো? একটা বিক্রিয়াকে একমুখী থেকে উভমুখীতে কিভাবে কনভার্ট করবো বলো? একমুখী থেকে যদি উভমুখীতে কনভার্ট করতে হয় তাহলে যেটা করতে হবে আমাদের, ফার্স্ট অফ অল কি, বদ্ধপাত্রে করতে হবে। মানে ইন জেনারেল আর কি, বদ্ধপাত্রে করলে কি সবাই একসাথে থাকে, কেউ উড়ে টুড়ে যাওয়ার চান্স পায় না, সো আলটিমেটলি বিক্রিয়াটা উন্মুখী হওয়ার চেষ্টা করে। আচ্ছা, আরেকটা কাজ কি করা যেতে পারে? বিক্রিয়ার হার যাতে দুই পাশে সমান থাকে বা প্রায় সমান রাখা যায় ওরকম ব্যবস্থা করা, মানে বাইরে থেকে সাপ্লাই দেওয়া। হ্যাঁ, বাইরে থেকে সাপ্লাই দিয়ে ব্যালেন্সটা যদি বজায় রাখা যায় তাহলে কিন্তু উন্মুখী বিক্রিয়া কার্যক্রম চলে। ঠিক আছে, এই আর কি, অত ভেজালে কিছু নাই। কনসেপ্টটা আশা করি তোমরা বুঝছো, সাম্যাবস্থার ব্যাপারটাও আশা করি তোমরা বুঝছো। এবার সাম্যাবস্থা নিয়ে কয়েকটা কথা, সেটা হচ্ছে সাম্যাবস্থা মানে হার সমান পরিমাণ না, মানে পরিমাণ সমান হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, পরিমাণ না বলে পরিমাণ হতেও পারে নাও পারে, কিন্তু হারটা সমান হতেই হবে। সাম্যাবস্থা মানে হারটা সমান হতে হবে, পরিমাণ মানে ঘনমাত্রা, একটু পরে এটা নিয়ে পড়াবো, টেনশনের কোনো কারণ নাই। এরপর সাম্যাবস্থা অনন্তকাল চলতে থাকে, এটা যে কোনো কিছুই আমরা সবসময় চাই স্টেবল থাকতে, সাম্যাবস্থার মতো করে আমরা চলতে চাই, এটাই সাম্যাবস্থা অনন্তকাল চলতে থাকে যদি না আমরা এটার মধ্যে কোনো পরিবর্তন আনার চেষ্টা করি। আচ্ছা, তারপর হলো এটা গতিশীল অবস্থা এবং এর উপর প্রভাবকের কোনো ভূমিকা নাই। প্রভাবক এখানে কোনো ভূমিকা রাখে না। প্রভাবক কি করে? প্রভাবক হচ্ছে তোমার সাম্যাবস্থায় তাড়াতাড়ি পৌঁছাইতে হেল্প করে বা সাম্যাবস্থায় দেরিতে পৌঁছাইতে হেল্প করে, এরকম আর কি ব্যাপারটা, মানে বাধা দেয় অথবা হেল্প করে। বাট কোন একটা জিনিস সাম্যাবস্থায় পৌঁছে গেলে ওখানে আর প্রভাবকের কোনো ভূমিকা নাই। ঠিক আছে, তারপর দেখো একটি উভমুখী বিক্রিয়া আসলে শেষ হয় না, সাম্যাবস্থায় পৌঁছায়। একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছা যায় তখনই তো উভমুখী বলতেছি আর কি, মানে বিক্রিয়ক উৎপাদে যাচ্ছে, উৎপাদ বিক্রিয়কে যাচ্ছে, এমনি একটা সাইকেল চলতেছে, এটাই তো সাম্যাবস্থা। আর এটাকেই আমরা অনেক সময় সমাপ্তি বলে ধরে নিই, আসলে তো জিনিসটা সমাপ্ত হয়নি, আমি জিনিসটাকে স্থির দেখতেছি, বাট দুইটা কিন্তু দুই পাশ থেকে বিক্রিয়াটা চলতেছে, তার মানে এটা একটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা, এই চারটা কি তোমরা বুঝছো? একটু চ্যাট বক্সে বলো তো ভাইয়াকে কষ্ট করে বলো, এই চারটা তোমরা সবাই বুঝছো কিনা? প্রভাবকের মেইন কাজ হচ্ছে বিক্রিয়াকে হেল্প করা অথবা বাধা দেওয়া। বিক্রিয়ক মানে ধর একটা প্রভাবক দিলাম, ধনাত্মক প্রভাবক, সে কি করবে? বিক্রিয়কের শক্তি বাড়ায় দিয়ে তাড়াতাড়ি করে ওরে বিক্রিয়া করতে হেল্প করবে। আর যদি ঋণাত্মক প্রভাবক দিই, ও কি করবে? বিক্রিয়ককে বাধা দিবে, তাড়াতাড়ি বিক্রিয়া করতে দিবে না। এটাই বিক্রিয়ার হার কমানো বাড়ানোর কাজ হলো প্রভাবকের। ঠিক আছে, আচ্ছা, সবাই বুঝতে পারছি, ভেরি গুড, ওকে। এবার আমরা গ্রাফ পড়বো। হ্যাঁ, গ্রাফ পড়বো, আগে এই পরের পৃষ্ঠা একটা গ্রাফ পড়ি, হার বনাম সময়। আচ্ছা, ভাইয়া সাম্যাবস্থায় হারটা কেমন হয় বলো তো? না না, চার্ট টার্ট কোনো কিছু মুখস্থ করা লাগবে না ভাইয়া, বলো হার কেমন হয় সাম্যাবস্থায়? আমরা মাত্র পড়ছি সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার কি হয়? সমান হয়। ঠিক আছে, আচ্ছা। তো ধরো একটা বিক্রিয়া শুরু হইলো, এখানে আছে ধরো বিক্রিয়ক, এই ওয়াই অক্ষ বরাবর দিলাম আমি ধরো হার, রাসায়নিক বিক্রিয়ার হার, আর এক্স অক্ষ বরাবর দিলাম ধরো টি, সময়। আর উৎপাদ শুরু হলো ধরো এখান থেকে।
আচ্ছা, বিক্রিয়ক কি হবে? আস্তে আস্তে সময়ের সাথে সাথে বিক্রিয়কের হার কি হবে? কমে না? বিক্রিয়কের হার আস্তে আস্তে কমতে কমতে ধরো একটা পজিশনে আসলো, উৎপাদের হার সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। এই যে উৎপাদের হার সময়ের সাথে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই যে একটা পজিশনে পৌঁছাইলো। একটা সময় দুইজনের হার সমানভাবে আগাইলো, একটা সময় দুইজনের হার কি সমানভাবে আগাইলো। এই যে সমানভাবে যে আগাইলো, এই অবস্থানে এই দেখো বিক্রিয়কের জন্য এটাকে আমরা কি বলি? সম্মুখ বিক্রিয়া হার। উৎপাদের জন্য কি বলি? পশ্চাৎ বিক্রিয়া হার। এক সময় হারটা কি হয়ে গেল? সমান হয়ে গেল না? যেহেতু এই যে হারের গ্রাফ পড়তেছি, একটা লাইন মানে কি হার সমান, সমান হার হইলে এটাকে আমরা কি বলতেছি? সাম্যাবস্থা। এই এটা হচ্ছে হারের সাপেক্ষে সাম্যাবস্থার গ্রাফ। এটা হচ্ছে হারের সাপেক্ষে সাম্যাবস্থার গ্রাফ। তাহলে জিনিসটা একটু বলি, জিনিসটা হচ্ছে সময়ের সাথে সাথে বিক্রিয়কের যে হারটা, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট বা সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমবে, উৎপাদের হার আস্তে আস্তে বাড়বে, একটা সময় দুইটার হার সমান হয়ে যাবে। তা হার সমান হলে এটাকে আমরা কি বলতেছি? সাম্যাবস্থা। এটা হচ্ছে হার বনাম সময় লেখো, এটা হচ্ছে হার বনাম সময় লেখো বা গ্রাফ আর কি, ঠিক আছে? এখন আরেক ধরনের গ্রাফ হইতে পারে ঘনমাত্রা বনাম সময়। সেটা বোঝানোর আগে আগে তোমাদেরকে একটা জিনিস বুঝাই। তোমাদের কি y ইজ ইকুয়ালস টু mx, এই সমীকরণের ঢাল কি হবে বলো তো? ঢাল কোনটা বলো? এই সমীকরণের ঢাল কোনটা? রিঅ্যাকশন শেষে প্রভাবক শুরুতে যেমন ছিল তেমনই থাকে, প্রভাবকের কোনো চেঞ্জ হয় না। বলো এই সমীকরণের ঢাল কোনটা? এম, তাই না? এম হচ্ছে ঢাল, যেটাকে আমরা কি লিখতে পারি? y বাই এক্স লিখতে পারি। এখন ধরো আমি যদি কোনো একটা গ্রাফ আঁকি, যেটার y অক্ষ বরাবর ধরো দিলাম ঘনমাত্রা, আর এক্স অক্ষ বরাবর দিলাম ধরো সময়, তাহলে এই সমীকরণের ঢাল কি হবে? ঘনমাত্রা বাই সময়। আর ঘনমাত্রা বাই সময় মানে কি হার না? ঘনমাত্রা বাই সময় মানেই হার, এটুকু কি সবাই বুঝো? আবার ঢাল ইকুয়াল টু কি ট্যান থিটা, এটাও কি সবাই বুঝো? বলো চ্যাট বক্সে, এগুলো সবাই বুঝো কিনা? গুড, এটা তাহলে সবাই বুঝি, তাই তো? বাস এইটা বুঝলে বাকি কাজ আমাদের শেষ। কিভাবে শেষ চলো দেখি। এখন তিনটা গ্রাফ করবো, ঘনমাত্রা বনাম সময়, ঠিক আছে? তাহলে দেখো এই বরাবর থাকবে ঘনমাত্রা, সি সময় টি, সেম ঘনমাত্রা সি সময় টি, এই বরাবর ঘনমাত্রা সি সময় টি। তিনটা জিনিস পড়াবো, তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নিই। তোমরা কে সম্পর্কে এখনো শিখো নাই, আমি জাস্ট আগে ভাগে একটু পড়াই দিচ্ছি, যেটা আমরা পরে বিস্তারিত পড়বো। ধরে নাও কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক মানে সাম্যাবস্থায়, হ্যাঁ, বা এটাকে আরেক অর্থে লেখা যায় সাম্য ধ্রুবক। হ্যাঁ, সাম্য ধ্রুবক লেখা যায়, যেটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি কে সি। এগুলো পড়াবো, কেপি কেসি এগুলো সবই পড়াবো। জাস্ট বলতেছি ভাইয়াকে একটু বিশ্বাস করে জিনিসটা আপাতত একটু দেখো। কেসি বলতে বোঝায় ঘনমাত্রার সাম্য ধ্রুবক আর কি। হ্যাঁ, সি দেয়া কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এটাকে এইভাবে লেখা যায়। উপরে থাকে উৎপাদের ঘনমাত্রা এবং তাদের পাওয়ার, নিচে থাকে বিক্রিয়কের ঘনমাত্রা এবং তাদের পাওয়ার। এই সম্পর্কে হালকা পাতলা আইডিয়া যদি কারো নাও থাকে সমস্যা নাই, ধরে নাও এটা ঠিক আছে, ভাইয়া পড়াবো, পরের ক্লাসগুলোতে পড়াবো। আপাতত একটা ছোট্ট জিনিস দেখাবো আর কি। কেসিটা হচ্ছে সাম্য ধ্রুবক, উপরে থাকে এটার উৎপাদের ঘনমাত্রা আর নিচে থাকে বিক্রিয়কের ঘনমাত্রা, তাদের অনুপাতটাই হচ্ছে সাম্য ধ্রুবক। ঠিক আছে, এটা এখন পড়াবো, কোনো সমস্যা নাই। না না, কে বোল্টজম্যান ধ্রুবক ওইটা না, ওইটা না। হ্যাঁ, কেপি কেসি। আচ্ছা, এবার আসি এখানে যে জিনিসটা পড়াতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ধরো এখানে আছে বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে কি আস্তে আস্তে কমতেছে, একদম স্টেবল হয়ে গেল। উৎপাদ, উৎপাদ আস্তে আস্তে বাড়তেছে, স্টেবল হয়ে গেল, শেষ। হ্যাঁ, উৎপাদ বিক্রিয়ক লিখলাম। তাহলে একটু এখানে আরেকটা গ্রাফ আঁকি, আরেক ধরনের হইতে পারে। বিক্রিয়ক আস্তে আস্তে কমতে কমতে একটা পয়েন্টে আসে, উৎপাদ আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পয়েন্টে যায়, একটা টাইম গিয়ে তারা মিলিত হয়ে একভাবে আগায়। এটাও হইতে পারে। অথবা আরেকটা হইতে পারে, বিক্রিয়ক কমতে কমতে স্টেবল হয়ে গেছে,
এটা হতে পারে উৎপাদ বাড়তে বাড়তে স্টেবল হয়ে গেছে। এই তিন ধরনের গ্রাফ আমরা দেখতে পারবো, বইতে দেখবা এই তিন ধরনের গ্রাফ আছে। তিনটার মানে ব্যাখ্যা কি, কোত্থেকে আসলো, কেমনে আসলো, আসো দেখি ঠান্ডা মাথায়। ফার্স্ট অফ অল এখানে একটু খেয়াল করো, কে কে আমরা কি বললাম একটু আগে, কে ইকুয়াল টু কেসি, যেটা এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা উপরে বিক্রিয়কের ঘনমাত্রা নিচে। তুমি ফাইনাল অবস্থাটা খেয়াল করো, এই যে ফাইনাল, এটা কার অবস্থা, এটা কিন্তু উৎপাদের ঘনমাত্রা আর এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে ভাইয়ার একটু বলো তো, এখানে কে এর মান কি একের বড় হবে না একের ছোট হবে? দেখো তো, এখানে উৎপাদ বেশি না বিক্রিয়কের চেয়ে? এখানে উৎপাদের ঘনমাত্রা বেশি কার চেয়ে? বিক্রিয়কের চেয়ে। উৎপাদের ঘনমাত্রা যদি বেশি হয়, বিক্রিয়ক যদি কম হয়, তাহলে কে এর মান কি হবে? গ্রেটার দেন 1। বুঝো, উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে অনুপাতটা কি একের বড় হবে? তাহলে কে এর মান গ্রেটার দেন 1, একের বড়। ভেরি গুড, এই তো তোমরা তো পারো মাশাআল্লাহ। তাহলে কে এর মান হচ্ছে একের বড়, এটা লিখলাম। এবার পাশেরটাই লিখি। এখানে দেখো, এখানে উৎপাদের ঘনমাত্রা আছে, বিক্রিয়কের ঘনমাত্রাও আছে, দুইটা কিন্তু সমান, দুইটা সমান হয়ে গেছে। দুইটা সমান হলে কাটাকাটি, তাহলে কে এর মান হবে 1। তাহলে কে এর মান হবে 1, কে এর মান হবে 1। এখানে আসি, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা বেশি উৎপাদের চেয়ে, তাহলে নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে কি উল্টা সম্পর্ক না? তাহলে কে লেস দেন 1, তাহলে কে লেস দেন 1। এই তিনটা ব্যাপার সবাই বুঝছি, একটা কে একের বড় সমান একের ছোট, তিনটা কনসেপ্ট বুঝছি। এই তিনটা খালি বুঝছো কিনা আগে এটা বলো, পরেরটা পরে বুঝাবো। আগে বলো এই তিনটা বুঝছো কিনা, একের ছোট হইলে কখন, একের বড় হইলে কখন, একের সমান হইলে কখন। আচ্ছা গুড। আচ্ছা এইবার দেখাই কি হয়েছে, ঠান্ডা মাথায় মনোযোগ দিতে হবে এখন। এই পয়েন্টটা এসে খেয়াল করো, এই পয়েন্টটা এসে খেয়াল করো, এখানে যে থেটা, এখানেরও যে থেটা, এই সমীকরণের যে ঢাল আর এই সমীকরণের যে ঢাল, ধরো এটা হলো এম অফ উৎপাদ, উৎপাদের ঢাল ইকুয়াল টু কি tan থিটা। থিটা কত এখানে? এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি না? আচ্ছা এটা ধরো থেটা 1, এখানে দিলাম এম বিক্রিয়ক ইকুয়াল টু tan থিটা 2। ওর যে অ্যাঙ্গেল এক্স এর সাথে, ওরও তো অ্যাঙ্গেল সেম, একই সেম, তার মানে বলা যায় এম উৎপাদ, উৎপাদের ঢাল আর বিক্রিয়কের ঢাল সমান। আবার ঢাল ইকুয়াল টু কি ওয়াই বাই এক্স, ওয়াই অক্ষে কি আছে? ঘনমাত্রা, এক্স অক্ষের সময় মানে হার, তার মানে বলা যায় উৎপাদের হার মানে কি আর বি, আর বিক্রিয়কের হার মানে কি আর এফ, দুইটা সমান। তার মানে এই পয়েন্ট থেকে কি শুরু হয়েছে? সাম্যাবস্থা শুরু হয়েছে। শেষ, সিম্পল একটা কথা। পরেরটা আসো বুঝি আরো সুন্দর করে। দেখো দুইটার কি সমান? ঘনমাত্রাই সমান হয়ে গেছে, সময়ও সমান। তার মানে এখানে এম অফ উৎপাদ ইকুয়াল টু এম অফ বিক্রিয়ক, দুইটার ঢাল তো একই ঢাল, সমান ঢাল, তার মানে আর বি ইকুয়াল টু আর এফ। তার মানে এখানেও কি হয়েছে? সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে। শেষ। ওই পাশে যাই, দেখো এই পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টটা না আরেকটু আগে থেকে শুরু হয়েছে। সমান্তরাল কোথা থেকে শুরু হয়েছে? অলমোস্ট এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ সমান্তরাল। তো দেখো এটা যদি এম অফ বিক্রিয়ক হয় tan থিটা 1, এটা এম অফ উৎপাদ হয় tan থিটা 2, দেখতেই পাচ্ছ দুইটা কিন্তু সমান থিটা, তার মানে এম বিক্রিয়ক ইকুয়াল টু এম উৎপাদ, মানে আর এফ ইকুয়াল টু আর বি। তার মানে এটা কি অবস্থায় আছে? সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থার কয়টা গ্রাফ দেখলাম ভাই আমরা? তিনটা গ্রাফ দেখলাম। সাম্যাবস্থার তিনটা গ্রাফ দেখলাম। কিসের সাপেক্ষে? যখন ওয়াই অক্ষে কি আছে? ঘনমাত্রা। তার মানে সাম্যাবস্থা তিন ভাবেই অ্যাচিভ করা যায়। ঘনমাত্রার সাপেক্ষে কি? ঘনমাত্রা সমান হইতে পারে, ঘনমাত্রা সমান নাও হইতে পারে। ঘনমাত্রা সমান হইতে পারে, ঘনমাত্রা সমান নাও হইতে পারে, বাট কোনটা সমান হবেই হবে? হার অবশ্যই সমান হবেই হবে। এই জন্য হারের গ্রাফ একটাই, এই জন্য হারের গ্রাফ কয়টা? একটাই। কনসেপ্টটা বুঝছো? এই জন্য এখানে এই কথাটা লেখা হয়েছিল। সাম্যাবস্থা মানে হার সমান, পরিমাণ মানে ঘনমাত্রা, ঘনমাত্রা সমান হতেও পারে নাও পারে। এবার কি ক্লিয়ার হয়েছে সবাই? একটু চ্যাট বক্সে লেখো তো ভাইকে, চ্যাট বক্সে কষ্ট করে। কখন কোনটা হবে এটা পরীক্ষায় বুঝতে পারবা। পরীক্ষায় মানে যখন ল্যাবে পরীক্ষা করবা, দেখে বুঝার উপায় নাই, বলেও বোঝানোর উপায় নাই, জাস্ট একটা আন্দাজ দেওয়া যেতে পারে। ওকে ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে তাহলে আমরা কি বুঝলাম? ঘনমাত্রার সাপেক্ষে তিন ভাবে লেখা যায়। ঘনমাত্রা সমান হইলেও সাম্যাবস্থা ক্রিয়েট হয়, ঘনমাত্রা যদি সমান না হয় তখনও সাম্যাবস্থা ক্রিয়েট হয়। ঠিক আছে?
তো ঘনমাত্রা সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু হারের ক্ষেত্রে অবশ্যই কি হবে, হার সমান হইতেই হবে সাম্যাবস্থার জন্য, কারণ সাম্যাবস্থা কখন হয়, যখন হার সমান হয়। তাহলে বলো সাম্যাবস্থা এবং হার এই বিষয়গুলা সবাইকে ক্লিয়ার হয়েছে গ্রাফগুলা? না আর কোনো গ্রাফ নাই ভাইয়া, আর কোনো গ্রাফ নাই, আর কোনো গ্রাফ নাই। আইনান ঘনমাত্রাটা আরেকবার বলবো, এই যে দেখো ঘনমাত্রা সমান হয়েছে তখন কিন্তু ঢাল সমান, ঘনমাত্রা সমান নাই তারপরে কিন্তু ঢাল সমান, থেটা যেহেতু একই। আবার এখানেও ঘনমাত্রা সমান নাই তাও ঢাল সমান, কারণ থেটা কিন্তু একই। সো আলটিমেটলি থেটা মানে কি, ঢাল, ওই যে ট্যান থেটা। ঢাল সমান হওয়া মানে কি, ঢাল মানে কি ওয়াই বাই এক্স, ওয়াই কে আছে ঘনমাত্রা, এক্স কে আছে সময়, ঘনমাত্রা বাই সময়কে কি বলে, হার। ঢাল সমান মানে হার সমান মানে সাম্যাবস্থা। আইনান বুঝতে পারছি? বলো ইরা বুঝতে পারছি? সব সব একই, সব একই। কে এটা আপাতত বোঝাচ্ছি না, কে এটা হচ্ছে ধরে নাও এটা একটা সাম্য ধ্রুবক, এটা একটা ধ্রুবক ধরে নাও। হ্যাঁ, এটা একটা ধ্রুবক, ধ্রুবকটা হচ্ছে দুইটা জিনিসের অনুপাত, উপর হলো উৎপাদ নিচে হলো বিক্রয়, আমি ধরে নিতে বলছি, যেটা আমি পরবর্তী ক্লাসে পড়াবো, বুঝছো? এই আচ্ছা আইনান বুঝছো? গুড। ইরা বুঝছো ভাইয়া? ইরা, রাফি এখন বুঝছো? রাফি, সামিহা, অথবা বুঝছো? আচ্ছা গুড। লাস্টের গ্রাফটা সামিহা কোনটা, লাস্টের এটা? এই যে দেখো এইটা হচ্ছে এরকম যে মনে করো বিক্রিয়ক কমছে বাট উৎপাদের চেয়ে বেশি কমে নাই, বিক্রিয়ক বেশি আছে উৎপাদ কমই আছে, তখন কি বিক্রিয়কের ঘনমাত্রা বেশি উৎপাদের কম। তো আলটিমেটলি দেখো দুইটা কিন্তু থেটা, দেখো থেটা অ্যাঙ্গেল সমান্তরাল না, ঢালটা সমান্তরাল মানেই আসলে তাদের হারটা সমান, এই আর কিছুই না। তো লাস্টে যেটা করাইছি গ্রাফ সেটা হলো দেখো বিক্রিয়ার হার কমতেছে হার বাড়তেছে, আলটিমেটলি হারটা সমান হয়ে গেলেই তো সাম্যাবস্থা ক্রিয়েট হবে, কারণ সাম্যাবস্থার শর্ত কি, হার সমান হওয়া। বুঝতে পারছো সামিহা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সব গ্রাফই রিঅ্যাকশন করে, সব গ্রাফই রিঅ্যাকশন করে, এগুলা রিঅ্যাকশনের পরের গ্রাফ, সবগুলা রিঅ্যাকশন করে। ঠিক আছে, আর শোনো এই গ্রাফগুলা কিন্তু আসলে একসাথে করা না। সবসময় পরীক্ষায় কি করে আমি বলি, যখন তুমি ল্যাবে পরীক্ষা করবা তুমি শুধু বিক্রিয়কেরটা আলাদা বের করবা, উৎপাদেরটা আলাদা বের করবা। ঠিক আছে, এটা তো উৎপাদেরটাই দেখাইলাম, সরি, বিক্রিয়কেরটা আলাদা বের করবা, উৎপাদেরটা আলাদা বের করবা, তারপর যখন এই দুটাকে এক করবা তখন ব্যাপারটা এরকম লাগবে, এই আর কি। দুটাকে যখন এক করবা তখন জিনিসটাকে এরকম লাগবে। তো বিক্রিয়া করা না করার সাথে গ্রাফের সম্পর্ক নাই, এগুলো আলাদা করে বিক্রিয়া করার পরেই গ্রাফ গুলো নেওয়া হয়েছে। বুঝতে পারছো সামিহা? পুষ্পি বুঝছো? বলো, চ্যাট বক্সে একটু কষ্ট করে জানাও। ওকে, আচ্ছা রিঅ্যাকশন পয়েন্ট নেই। আচ্ছা সামিহা একটা কোশ্চেন করছে যে ভাইয়া লাভ, এই রিঅ্যাকশন পয়েন্ট মানে তুমি কি বলতেছো এই যে এই পয়েন্ট মিলে গেছে, এই পয়েন্ট? এরকম কিছু নাই। এই দেখো তোমার একটা গ্রিন পেজ নিয়ে দেখাই, তুমি যেটা বুঝতেছো এরকম না। দেখো পরীক্ষা হয় কিভাবে, শুধু বিক্রিয়কের একটা গ্রাফ নেয়, ধরো এরকম, শুধু উৎপাদের আর একটা গ্রাফ নেওয়া হয়, ধরো এরকম, পরে দুইটাকে একটা গ্রাফে দেখানোর জন্য, একটা গ্রাফে দেখানোর জন্য এটাকে প্লট করা হয় এভাবে, যে একটা গেছে এরকম আর একটা ধরো এরকম গেছে, এটাও হইতে পারে, অথবা এমন হইতে পারে ওইটা বেশি একটা যায় নাই, এটাও বেশি একটা কমে নাই, এটাও হইতে পারে। সো পয়েন্ট থাকা লাগবে না, এই পয়েন্টের কোনো ভ্যালিডিটি নাই, এই পয়েন্টটা বোঝায় কোথা থেকে শুরু হয়েছে, বাট দুইটা একসাথে কখনোই ক্রস কানেক্টেড হয় নাই। বুঝতে পারছো সামিহা? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা নাফিসা একটা ভালো প্রশ্ন করছো, নাফিসা যে গ্রাফে উৎপাদ সবসময় নিচে কেন? এই দেখো তো, উৎপাদ তো যখন বিক্রিয়া শুরু করি তখন কি উৎপাদের পরিমাণ শূন্য না, উৎপাদ কি থাকে, থাকে না, এই জন্য তো শূন্য থেকে শুরু করে, আর বিক্রিয়া সর্বোচ্চ অবস্থা থেকে শুরু হয়। ব্যাপারটা বুঝছে নাফিসা? সামিহা বুঝছি, গুড। অথই আর এক মিনিট তারপর শেষ। সামিহা বুঝছি, নাফিসা বুঝছি। আচ্ছা ওকে, সবাই তাহলে আশা করি বুঝতে পারছি। ওকে সো আচ্ছা এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনাদের বাড়ি কাজ, হোমওয়ার্ক, হোমওয়ার্কটা করে রাখবেন, নেক্সট দিন আমাকে বলবেন যে এটা পিডিএফ এ পাবেন আপনি, নেক্সট দিন আপনি বলবেন যে ভাইয়া এটার উত্তর এমন এমন আসছে, এই ফ্যাক্টর বের করতে বলছি। পারবেন না সবাই? বলেন চ্যাট বক্সে, উত্তর না মানে পারবা নাকি, বলো সবাই। আরে বড় না ছোট আছে, ম্যাথ করতে গেলে বুঝবা। আরে না স্বচ্ছ। আচ্ছা ইনশাল্লাহ পারবা তাই তো? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা পড়ো, সেগুলো আস্তে আস্তে দেখবো।
ওকে, তো আজকে ক্লাস আমাদের এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য। আশা করি জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছো। ক্লাসের পরে ক্লাসেই শেষ। তো হোমওয়ার্কটা করে রাখো, ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর এর সাথে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।